শুরু করছি রিমান ইন্টিগ্রেশন। বলো কি বলছো, শুনতে পাচ্ছি না, একবার ভালো করে বলো। আচ্ছা ঠিক আছে, রিমান ইন্টিগ্রেশন গল্পটা আগে বলি। দেখো ইন্টিগ্রেশন প্রথম শুরু হয় কশির হাত ধরে, ঠিক আছে? সেই কশি ইন্টিগ্রেশনের যে আইডিয়াটা দিয়েছিলেন যে তোমরা যদি একটা কার্ভ নাও, এই যে কার্ভটা, ঠিক আছে, এই কার্ভের আন্ডারে ইন্টিগ্রেশন মানে তোমরা এরকম করো, এই কার্ভ থেকে ছোট ছোট ভার্টিক্যালস টানো। মানে ধরো তুমি দুটো লাইনের দুটো পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেশন করতে চাও, একটা ধরো এ একটা ধরো বি, তো কশি বলেছিলেন এই কার্ভ থেকে ছোট ছোট ভার্টিক্যাল টানো, ঠিক আছে? যত ভার্টিক্যাল টানতে পারো টানো। কশি বলেছিলেন যে এবার এই ভার্টিক্যাল গুলো টানতে টানতে প্রত্যেকটা ভার্টিক্যাল যে এরিয়াটা তৈরি করতে করতে যাচ্ছে সেই এরিয়াগুলো যোগ করতে করতে যাও, টোটাল যে এরিয়াটা পাবে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। মানে এটা যদি কার্ভ হয় এফ, এই এ আর বি এর মধ্যে এফ এর যে ইন্টিগ্রেশন কশি বলেছিলেন এই এরিয়াগুলো যোগ করো, যেটা তোমরা এইচএস এ করেছো, এটা কশির আইডিয়া ছিল। কাজ ছিল কশির এই আইডিয়া অনুযায়ী ইন্টিগ্রেশন করতে গিয়ে দেখা গেল যে সব কার্ভের ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। যেমন যদি কার্ভটা এত সুন্দর কন্টিনিউয়াস না হয়ে কার্ভটা যদি এরকম হতো, একটা পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, কশির কার্ভ অনুযায়ী সমস্ত পয়েন্টে তো ভার্টিক্যাল টানতে হবে, তো তোমার একটা পয়েন্ট যদি মাঝখানে না থাকে সেই পয়েন্টে তুমি ভার্টিক্যাল টানতে পারবে না, তখন ইন্টিগ্রেশনের কনসেপ্ট বিগড়ে গেল। কশির এই আইডিয়াটাকে সংশোধন করলেন রিম্যান। তিনি বললেন যে ইন্টিগ্রেশন মানে তুমি এরিয়া অ্যাড করে করে করবে, ওটা করো না, এরিয়া অ্যাড করো কিন্তু তার বদলে ফাংশনের একদম এরিয়া না নিয়ে একটু মডিফাইড এরিয়া নাও। তিনি কি করলেন, কশির কিছুটা আইডিয়া নিয়ে নিলেন। কশি কি বলেছিলেন যে এরকম ভার্টিক্যাল টানো, এই ভার্টিক্যাল টানাকে বলে পার্টিশন করা। রিম্যান এসে বললেন যে ঠিক আছে পার্টিশন করো। পার্টিশন করা মানে কি, যে তুমি ধরো এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করতে চাও, এইটা ধরো এ, এইটা ধরো বি, তুমি এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করতে চাও, ভেরি গুড, আগে এ থেকে বি এর মধ্যে পার্টিশন তৈরি করে দাও, যেমন খুশি তোমার যেমন মন চায় পার্টিশন করো। এমনকি যে পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে সেই পয়েন্টেও করতে পারো পার্টিশন। কশি যখন করেছিল এই পার্টিশনে এ আর তার পরেরটা তো তোমার সেম থাকে প্রত্যেকটা লেন্থ, রিম্যানও তাই করেছিলেন, লেন্থ সেম রেখেই করেছিলেন। মানে এই যে পার্টিশন গুলো মানে এ তারপর একটা কিছু সামথিং করে আবার এটাও সেম রিম্যানও তাই করেছিলেন, সেমও রেখেছিলেন, সেমই রেখেছিলেন, ওই আইডিয়াটা উনি চেঞ্জ করেননি। একই অ্যামাউন্টে বাড়তে যাচ্ছে, রিম্যানেরও আইডিয়াটা তাই ছিল যে একই অ্যামাউন্টে বাড়তে যাবে, ঠিক আছে? আমি আর করলাম না ডট ডট ডট, ঠিক আছে? তো এবার রিম্যান বললেন যে ওই পয়েন্টে তো তোমার সমস্যা, ওই পয়েন্টে তো তুমি হাইট পাচ্ছ না, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো তুমি তো ওখানে এরিয়া পাচ্ছ না, মানে ওখানটা তো ফাঁকা রয়েছে, এরিয়া কি করে ড্র করবে, ঠিক আছে? সমস্যা তো এই জায়গাটা। তুমি এরকম করো, তুমি যে পার্টিশনটা করেছো সেই পার্টিশনের রেসপেক্টে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে, মানে পুরোটা যদি ইন্টারভ্যাল বলো, এই ছোট ছোটগুলো হচ্ছে সাব ইন্টারভ্যালস, পুরোটা যদি একটা ইন্টারভ্যাল বলো, ছোট ছোটগুলো হচ্ছে একটা সাব ইন্টারভ্যাল। তুমি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে মিনিমাম আর ম্যাক্সিমাম ক্যালকুলেট করো। মিনিমাম আর ম্যাক্সিমাম কথাটা না বলি আমি ইনফিমাম আর সুপ্রিমাম বলবো। কেন ইনফিমাম আর সুপ্রিমাম বলবো? তার কারণ এর ডিসকন্টিনিউটিটাও যাতে সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে রিম্যান বললেন যে তুমি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ইনফিমাম আর সুপ্রিমাম নাও, ঠিক আছে? প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সাব ইন্টারভ্যালে তুমি ইনফিমাম আর সুপ্রিমাম নাও, ফাংশনের ইনফিমাম আর সুপ্রিমাম নাও, ঠিক আছে? নিয়ে তুমি এরকম করো, যে ফাংশনটা তোমার কাছে আছে ধরো এইটা হচ্ছে ইনফিমাম, ফাংশনের ইনফিমাম এই সাব ইন্টারভ্যালে, তাহলে এই ইনফিমামে তুমি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করো,
বুঝতে পারছো? আবার এই সাব ইন্টারভ্যালে যে ইনফিনিমামটা আছে সেই অনুযায়ী তুমি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এইভাবে যতগুলো রেক্ট্যাঙ্গেল পাও বসে বসে রেক্ট্যাঙ্গুলার এরিয়াগুলো ক্যালকুলেট করো। ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই কনসেপ্টে কিন্তু এরিয়া ক্যালকুলেট করতেও সমস্যা হচ্ছে। মানে তোমাকে যদি বলা হয় যে এই এরিয়াটা ক্যালকুলেট করো, তুমি তো ওটা ট্রাপিজিয়াম ধরে ক্যালকুলেট করছিলে, কিন্তু অ্যাকচুয়ালি কার্ভের মাথাটা তো বাঁকা, কার্ভের মাথাটা তো ঢেউ খেলা না। আর যখন ক্যালকুলেট করা হচ্ছিল কার্ভের মাথাটাকে এরকম ধরে ক্যালকুলেট করা হচ্ছিল, দুটো তো সেম নয়। বুঝতে পারছো সমস্যাটা? দুটো তো সেম নয়। তুমি যখন ক্যালকুলেট করছিলে এরকম ধরে ক্যালকুলেট করছিলে, বাট অ্যাকচুয়ালি তো ঢেউ খেলা না। ঠিক আছে? তাহলে রিম্যানের কনসেপ্ট অনুযায়ী তোমার ট্রাপিজিয়ামও লাগবে না আর অরিজিনাল কার্ভও লাগবে না, তুমি ডাইরেক্ট রেক্ট্যাঙ্গুলার ধরে ক্যালকুলেট করো। ঠিক আছে? তাহলে রেক্ট্যাঙ্গুলার ধরে যে এরিয়াগুলো ক্যালকুলেট করলে কিছুটা কিছুটা করে বাদ গেল। আবার তুমি যদি সুপ্রিমাম, এটা ইনফিমাম ধরে করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ফাংশনের যে ইনফিমাম আছে সেটা ধরে করা হয়েছে। আবার তুমি যদি সুপ্রিমাম ধরে করো, যেমন ধরো আমি সুপ্রিমাম ধরে করলে ধরো এইটা পাচ্ছি, আবার ধরো এখানে এইটা পাচ্ছি, আবার ধরো এখানে এইটা পাচ্ছি, এখানে এইটা পাচ্ছি, এখানে এইটা পাচ্ছি, তাহলে আমি সুপ্রিমাম ধরলে কিছুটা কিছুটা বেশি বেশি আসছে, ইনফিমাম ধরলে কিছুটা কিছুটা কম কম আসছে। কনসেপ্টটা এই পর্যন্ত ঠিক আছে? তাহলে সুপ্রিমাম ধরে যে রেক্ট্যাঙ্গুলার এরিয়াগুলো পাওয়া যাচ্ছে তাদের যদি টোটাল এরিয়া ক্যালকুলেট করি, রিম্যান তাকে বললেন আপার সাম, আপার সাম বা আপার ডারবক্স সাম। ঠিক আছে? আমরা সেটাকে লিখি ইউপিএফ। এফ হচ্ছে ফাংশন, পি হচ্ছে এই পার্টিশনটা, মানে এই যে পয়েন্টগুলো দিয়ে পার্টিশনটা তৈরি হয়েছে এটাকে বলে পি। আমি পার্টিশনের কনসেপ্ট বলবো, ঠিক আছে? সমস্যা নেই, আপাতত এই ওয়ার্ডগুলো মনে রাখো, তোমাদের চিনতে সুবিধা হবে। তো এটাকে বলা হলো ইউপিএফ, এই যে সুপ্রিমাম নিয়ে যেগুলো করলাম। ঠিক আছে? আর ইনফিমাম নিয়ে যেগুলো করলাম ওগুলোকে বলা হলো এলপিএফ। ঠিক আছে? এবার বলা হলো যে তুমি যত বেশি পয়েন্টস বাড়াবে, মানে পার্টিশনে যত বেশি পয়েন্টস নেবে, মানে আগে ধরো 10টা পয়েন্ট নিয়ে পার্টিশন করা হয়েছিল, 10টা মানে কোন 10টার কথা বলছি, এই এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, একদম এই পর্যন্ত টোটাল ধরো 10টা নিয়ে করা হয়েছিল, এবি ইনক্লুড করে টোটাল যতগুলো পয়েন্টস আছে ইনক্লুডিং এ এন্ড বি। ঠিক আছে? তুমি 10টা পয়েন্ট নিয়ে আগে করেছিলে, এখন ধরো 100টা পয়েন্ট নিয়ে করবে। ঠিক আছে? যখনই করবে খেয়াল করে দেখো তো, এই যে এই পয়েন্ট দুটো কাছাকাছি চলে আসলো, মানে ইনফিমাম আর সুপ্রিমামের ভ্যালুগুলো ফাংশনের অরিজিনাল হাইটের সাথে ম্যাচ করতে শুরু করলো, খুব কাছাকাছি আসতে শুরু করলো। কথাটা বুঝতে পারছো? এই পয়েন্টগুলো যখন কাছাকাছি আসবে, এখানে ইনফিমাম আর সুপ্রিমামটা দুদিক থেকে স্যান্ডউইচ করতে করতে ফাংশনের অরিজিনাল ভ্যালুর দিকে নিয়ে আসবে। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এই যে টোটাল এরিয়াটা আমরা সাম অফ দ্য অল রেক্ট্যাঙ্গুলার এরিয়া বলেছি ইউপিএফ যখন আমি সুপ্রিমাম নিয়েছি, আর এলপিএফ বলেছি যখন আমি ইনফিমাম নিয়েছি। কথাটা বুঝছো? ইউপিএফ কথাটা কখন বলা হচ্ছে? যখন সমস্ত সুপ্রিমাম গুলো নিয়ে রেক্ট্যাঙ্গুলার এরিয়া সাম করছি। আর এলপিএফ কখন বলা হচ্ছে? যখন ইনফিমাম নিয়ে আমরা কাজটা করছি। এল মানে লোয়ার, ইউ মানে আপার। এল মানে লোয়ার, ইউ মানে আপার। লোয়ারটা কখন আসছে? যখন ইনফিমাম নিয়ে কাজ করা হচ্ছে। ইউ মানে কখন আসছে? যখন সুপ্রিমাম নিয়ে কাজ করা হচ্ছে। ঠিক আছে? তাহলে ভেবে দেখো, অ্যাকচুয়ালি এলপিএফটার ভ্যালু সবসময় ছোট, ইউপিএফ এর ভ্যালু সবসময় বড়। ঠিক আছে? যখনই তুমি নাম্বার অফ পয়েন্টস ইন দ্য পার্টিশন বাড়াতে থাকবে, এই ইউপিএফ এর ভ্যালু নিচের দিকে নামতে থাকবে, মানে কমতে থাকবে। নিচের দিকে নামতে থাকবে মানে কমতে থাকবে, আর এলপিএফটা বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে সেটা কিন্তু আমি ছবিতে একটু বোঝানোর চেষ্টা করছি, কিছুটা বুঝতে পারবে। ঠিক আছে? কিন্তু বাকিটা প্রমাণও হবে। ঠিক আছে? এই যে বললে কিভাবে, আমি এটা ছবি দিয়ে বোঝাচ্ছি। চলো বড় করে আছে, মানে বেশি পয়েন্ট নেব না, চাপ নেই। হ্যাঁ বলো। পার্টিশনে পয়েন্ট বাড়াতে হবে, পার্টিশনে পয়েন্ট বাড়াতে হবে। দেখো না, আমি মজাটা দেখাচ্ছি, দেখো এদিকে দেখো। আচ্ছা, ইকুইডিস্ট্যান্ট করছি না, ইকুইডিস্ট্যান্ট না করলে কিন্তু সমস্যা নেই। ঠিক আছে? বোঝার জন্য ইকুইডিস্ট্যান্ট না করলেও সমস্যা নেই। ওকে, তাতে কোনো চাপ নেই। ইনফ্যাক্ট ইকুইডিস্ট্যান্ট না করলেও আমাদের কিছু যায় আসে না। রিম্যান কনসেপ্টটা দিয়েছিলেন ইকুইডিস্ট্যান্ট করে, কিন্তু যখন আমি মেন ক্যালকুলেশন করবো সেখানে দেখা যাচ্ছে যে ইকুইডিস্ট্যান্ট করার উপরে কিছু ডিপেন্ড করে না। বুঝতে পারছো? ইকুইডিস্ট্যান্ট না করলেও সমস্যা হয় না।
ওকে, কিন্তু রিম্যানের কনসেপ্টটা ইকুইডিস্ট্যান্ট করেই ছিল, তাই রিম্যান ইন্টিগ্রেশন পড়ার সময় ইকুইডিস্ট্যান্ট করেই পড়ানো হয়। ওকে, বাট না করলেও মেন কনসেপ্টে কিছু হেরফের হয় না। ওকে, দেখো, আচ্ছা দেখো তো এখানে যখন আমি এলপিএফ ক্যালকুলেট করব, এলপিএফ বলছি, হ্যাঁ, এই দুটো রেক্ট্যাঙ্গুলার এরিয়ার সাম হবে, ঠিক আছে। এবার তুমি আরেকটা পয়েন্ট অ্যাড করছো, নতুন পয়েন্ট, ঠিক আছে। আমি সেম ছবিটা আরেকবার আঁকছি, নতুন একটা পয়েন্ট অ্যাড করব, মোটামুটি সেম রাখার চেষ্টা করলাম। এবার একটা নতুন পয়েন্ট অ্যাড করছি, ঠিক আছে। অ্যাড করার পর তোমরা বলবে যে এলপিএফ এর ভ্যালু বাড়ছে না কমছে। পয়েন্টটা ধরো আমি এখানে অ্যাড করে দিলাম, এবার এলপিএফটা দেখো। আগেরবার এলপিএফ কি হয়েছিল, এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা। এবার এলপিএফ কি হয়েছে, এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা। তোমরা আমাকে বলো এলপিএফটা বেড়েছে না কমেছে? বেড়েছে, সিম্পল। তাহলে এলপিএফ যদি বাড়ে তাহলে ইউপিএফ কমবে, উল্টো করে ভাবলে এটাও ছবি এঁকে বোঝাতে পারি তোমাকে, কমবে না? কমবে, ন্যাচারালি কমবে। তাহলে ব্যাপার হলো আমি পার্টিশনের মধ্যে যত পয়েন্ট পুশ করব একে বলে রিফাইনমেন্ট। কি বলে? রিফাইনমেন্ট, সংশোধিত রিফাইনমেন্ট। আমরা বলি না রিফাইন্ড অয়েল, সংশোধিত পার্টিশন, রিফাইন্ড পার্টিশন, ঠিক আছে। তো পার্টিশনে যখন রিফাইনমেন্ট হয়ে যাবে তখন এলপিএফ আস্তে আস্তে চচ্চর করে উপরের দিকে উঠবে গ্রাফটা, ইউপিএফ নিচের দিকে নামবে। এবার মাঝখানে স্যান্ডউইচ হবে কে? অরিজিনাল ইন্টিগ্রালটা। বুঝতে পেরেছো? তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য পার্টিশন যখন টেন্ডস টু ইনফিনিটি তখন এলপিএফ টেন্ডস টু দ্য ইন্টিগ্রাল এন্ড ইউপিএফ টেন্ডস টু দ্য ইন্টিগ্রাল। এটাই হচ্ছে রিমানের ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইন এ নাটশেল, ছোট করে, ঠিক আছে? বোঝা গেছে? রিমান এই কশির যে মেইন ইন্টিগ্রেশনটা ছিল সেটার ইউপিএফ এর গ্রাফটা দেখো ভালো হয়। ইউপিএফ এর গ্রাফ অবশ্যই দেখাবো। এলপিএফটা বুঝে গেছিলে? ব্যাস, এবার ইউপিএফটা দেখাচ্ছি। চলো ইউপিএফ এর গ্রাফ দেখবে তো তোমরা? দাঁড়াও, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, এবার চলো, এবার আমি ইউপিএফ এর গ্রাফটা দেখাচ্ছি। চলো ইউপিএফ এর গ্রাফ মানে আমরা আপার সামগুলো নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে? বলো। এখানেও তাই নিচ্ছি। একটা জিনিস খেয়াল করছো, যে জায়গাটায় রিফাইনমেন্ট হয়নি সেই জায়গাটায় কিন্তু রেক্ট্যাঙ্গেলটা সেমই তৈরি হচ্ছে, যতটুকু জায়গায় রিফাইনমেন্ট হয়েছে সেই জায়গাটা চেঞ্জ হচ্ছে। এবার বুঝতে পারছো কমেছে কিনা? তাহলে ইউপিএফ যে কমে আর এলপিএফ যে বাড়ে যখনই পয়েন্ট অ্যাড করবো একদম ঝকঝকে পরিষ্কার, পুরো পরিষ্কার, কোনো গন্ডগোল নেই। ব্যাস, রিম্যান স্যার বললেন এইটা ঠেকেছে। আসলে দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, আমি পেনটা রাখছি আর এটাই ঠেকছে, ওই জন্য প্রবলেমটা হচ্ছে। চলো, এই সৌরভ দেখা যাচ্ছে তো? এবার
ব্যাস ব্যাস রিমান সাহেব বললেন যে আসুন আমরা একটু ইন্টিগ্রেশনটা এইভাবে শিখি যে যে কোনো ফাংশন যদি নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটির সংখ্যা খুব কম হয়, মানে কার্ভের মধ্যে খুব ছেঁড়া ফাটা অংশ নেই, কার্ভের মধ্যে ছেঁড়া ফাটা অংশটা খুব কম, নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটির সংখ্যা, কতগুলো পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি খুব কম, খুব কম মানে কি এতটাই কম যাকে তুমি নেগলেক্ট করতে পারো। ম্যাথমেটিক্সে নেগলেক্ট করাকে বলে মেজার জিরো। আমি বলছি নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি এই যে সংখ্যাটা পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি যতগুলো আছে তাদের সংখ্যাটা that can be neglected, মানে সেট অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি এটা একটা নেগলিজেবল সেট। আমরা ম্যাথমেটিক্সে বলি যে এই সেটটা মেজার জিরো। মেজার মানে পরিমাপ, লেন্থ। একটা সেটের মেজার মানে জেনারেল ভাষায় বাচ্চাদের কথায় লেন্থ, ঠিক আছে? যেমন সেট অফ ন্যাচারাল নাম্বারের লেন্থ 0, মাথা তো নেড়ে দিলে, কিন্তু ব্যাপারটা এত সহজ না। সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে ডিসক্রিট পয়েন্ট, টুক 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 করে পয়েন্টগুলো যাচ্ছে, ওই জন্য কোনো লেন্থ তৈরি হয় না, যোগ করলে 0। কিন্তু একটা ইন্টারভ্যালের লেন্থ বা মেজার হচ্ছে তার লেন্থটা, একটা ইন্টারভ্যালের মেজার হচ্ছে তার লেন্থটা। রিম্যান স্যার বললেন, রিম্যান সাহেব এসে বললেন যে যদি কোনো একটা ফাংশন এমন থাকে যার নাম্বার অফ ডিসকন্টিনিউটি, যে কতগুলো ডিসকন্টিনিউটি আছে সেই সংখ্যাটা যদি নেগলিজেবল হয়, মানে সেই সেট অফ অল ডিসকন্টিনিউটির যদি মেজার 0 হয়, মানে সেটটা যদি নেগলিজেবল সেট হয়, তাহলে সেই ফাংশনের এই পদ্ধতিতে এই আপার সামকে কমিয়ে লোয়ার সামকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইন্টিগ্রেশন পাওয়া যায়, এবং সেই ইন্টিগ্রেশনের নাম তিনি দিলেন রিম্যান ইন্টিগ্রেশন। আচ্ছা, আমাকে একটা বলেন যে যখন বসে যে গ্রাফটার বলে ইন্টিগ্রেশন করতে তো ধরে নিলে যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি এই তো একটা, এই তো আমি এঁকেছিলাম, ওটা না, এদিকে ওটা তো কসই তো আর্টিকেলের ব্যাপার, ওটাকে মডিফাই করে তো রিম্যান করলো এই জন্য। না, ধরে নাও এরকম যদি কোনো গ্রাফ হয় যে যার ডিসকন্টিনিউটি একটাও নেই, তাহলে তার ক্ষেত্রেও রিম্যান কাজ করবে। রিম্যানটা হচ্ছে খারাপের জন্য কাজ করছে, মানে ভালোর জন্য অবশ্যই করবে। মানে এতে হবে সবই ডিসকন্টিনিউটি যত কম থাকবে তত তো ভালো, বেশি থাকলে তো সমস্যা, ঠিক আছে? এবার রিম্যান কত পর্যন্ত ব্যাপারটাকে সমস্যাটা মেটাতে পারছে, যতক্ষণ নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটির সংখ্যাটা নেগলিজেবল। মানে একটা ফাংশন পুরো ইন্টারভ্যালের উপর ডিসকন্টিনিউয়াস, মাঝখান থেকে খাবলা মেরে একটা জিনিস নেই, ওই ফাংশনের রিম্যান ইন্টিগ্রেশন হবে না। আমি ছবি আঁকছি, একটা फंक्शन थोड़ा इधर है थोड़ा इधर है, बीच से फांका, ये রিম্যান ইন্টিগ্রেশন হবে না, হবে না। আচ্ছা, ভাই অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ, পুরো ইন্টারভ্যালের উপর ডিসকন্ট, ধরো এই ধরো বললেই হয়ে যেত। হ্যাঁ, তো এটা বললেই তো এটাই তো এতক্ষণ বলছি। আমি কি বলছি বোঝো, যে নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি যদি নেগলিজেবল হয়, মানে তার মেজারটা যদি 0 হয়, গুণতিতে সংখ্যাটা 0-র কাছে, ঠিক আছে? এটাকে আমরা ম্যাথের ভাষায় বলি মেজার জিরো, মেজার জিরো, ঠিক আছে? মানে নেগলিজেবল সেট, তবে সেই ফাংশনের রিম্যান ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম করা যাবে, তার উপরে আর রিম্যান ইন্টিগ্রেশন করা যাবে। মানে ধরো কোনো একটা ফাংশনের 4-5টা মানে ডিসকন্টিনিউটি আছে, আরামসে করা যাবে। কতগুলো পয়েন্ট রাখলে আর পারে 10টা কাউন্টেবল। অ্যাকচুয়ালি কতগুলো যদি বলো, উত্তরটা হচ্ছে এটা দিয়ে, যতগুলো ডিসকন্টিনিউটি আছে তার টোটাল সেটের যদি ভলিউমটা 0 হয়, মেজারটা যদি 0 হয়, যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার, ধরো ডিসকন্টিনিউটির পয়েন্টগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, 1এও ডিসকন্টিনিউয়াস, 2এও ডিসকন্টিনিউয়াস, 3এও ডিসকন্টিনিউয়াস, 4এও ডিসকন্টিনিউয়াস, 5এও, এইভাবে সমস্ত ন্যাচারাল নাম্বারের ডিসকন্টিনিউয়াস। সেট অফ ন্যাচারাল নাম্বারের মেজার 0,
সুতরাং ওই ফাংশনের রিমান ইন্টিগ্রেশন করা যাবে। সেট অফ ইন্টিজারের মেজার 0, সমস্ত কাউন্টেবল সেটের মেজার 0, সেট অফ রেশনাল নাম্বারের মেজার 0, সমস্ত কাউন্টেবল সেটের মেজার 0। তো তোমার যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটির সংখ্যা কাউন্টেবল পর্যন্ত হয় সমস্যা নেই, ইরেশনালের মেজার 0 নয়, ও সমস্যা করবে। রেশনালের মেজার 0, রিয়েল তো হবেই না। রিয়েল মানে পুরো আর এর উপর ডিসকন্টিনিউয়াস, ভাবতে পারছো, সে পুরো আর এর উপর অবস্থা খারাপ। ঠিক আছে, তো এই হলো ব্যবস্থা যে যদি, হ্যাঁ বলো। তুমি একটুখানি লিখে বলো তো, তোমার কথাগুলো কেটে যাচ্ছে তো, শুনতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে লিখে বলো বা চ্যাটে লিখে বলো, এখানেও লিখে বলতে পারো। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো তার মাঝখানে। ওই তো সুন্দর নোট নিচ্ছে। আচ্ছা, এইগুলো কিন্তু তুমি নোটে এরকম পাবে না, এগুলো র মেটেরিয়ালস। হ্যাঁ, নোটে তো এরকম র মাল থাকে না। এগুলো মাথায় ঢুকে গেছে, কিন্তু আমার এইটা শুনতে বেশি কথা হলো, এই পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি এইটা আমার মাথায়। মিউ মানে মেজার, মিউ মানে মেজার, ঠিক আছে। মেজার কি মানে ওই জায়গাটায় বুঝতে পারছি না। আচ্ছা বলো তো, টোটাল যতগুলো ন্যাচারাল নাম্বার আছে তাদেরকে যদি তুমি একটা ব্যাগের মধ্যে ঠেসে ঠেসে ভর্তি করো, তাহলে ব্যাগটার সাইজ কি হবে? কত বড়? তাই কি ন্যাচারাল নাম্বারগুলোকে ঠেসে ভর্তি করছো, কত বড় হবে? ম্যাথস বলছে একটা পয়েন্ট চলে আসবে, কারণ সবই তো পয়েন্ট, জায়গা তো কভার করতে পারবে না। পয়েন্টের গায়ে পয়েন্ট শুধু পেস্ট হতে থাকবে, ও তো লেন্থ বানাতে পারছে না। পয়েন্টের কি আছে? শুধু অবস্থান আছে, লেন্থ তো নেই, তাহলে ও তো লেন্থ তৈরি করতে পারবে না। তার মানে ওই যতগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি সেটা যদি সেট অফ ন্যাচারাল নাম্বার হয়, তো আলটিমেটলি ওটা একটাই পয়েন্ট, এরকম ব্যাপার। আলটিমেটলি একটা পয়েন্ট বলো না, মানে সত্যি কথা ওরকম বললে ভুল, কিন্তু ওটার মেজার 0, মানে কোনো ভলিউম আসছে না, কোনো লেন্থ আসছে না। এবার বুঝতে পেরেছো? যদি এরকম সেট অফ ডিসকন্টিনিউটি থাকে যাতে যোগ করলে লেন্থ তৈরি হচ্ছে না, তাহলে সেই ধরনের ফাংশনের রিমান ইন্টিগ্রেশন করা যাবে, আর যেখানে লেন্থ তৈরি হবে তার করা যাবে না। যেমন ধরো এই একটা ফাংশন আমি ড্র করেছি, এইটা ঠেকে গেলেই প্রবলেমটা হবে। হ্যাঁ জানি না, করে দিচ্ছি। যেমন ধরো এই যে ফাংশনটা আমি ড্র করেছি, ধরো ফাংশনটা এরকম আছে, কি বলবো, ধরো এর মাঝখানে পুরো ডিসকন্টিনিউটি ভর্তি, প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে ডিসকন্টিনিউয়াস, মানে এইটুকু জায়গার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। ফাংশনটা এমনই, ঠিক আছে। তাহলে তাই যদি হয়, এই যে সেট অফ ডিসকন্টিনিউটি এর লেন্থ আছে, এর মেজার 0 নয়, তাহলে এই ফাংশনটাকে তুমি রিমান ইন্টিগ্রেশন করতে পারবে না। এবার মাথায় ঢুকেছে? তাহলে কার কার রিমান ইন্টিগ্রেশন হবে আর কার কার হবে না, পরিষ্কার বাউন্ডারি আছে। এবার তুমি যদি বলো যার রিমান ইন্টিগ্রেশন হবে না তার কি হবে? সে কাঁদবে একা একা বসে বসে, সে পুজোয় গার্লফ্রেন্ড পাবে না ঘুরতে যাওয়ার জন্য। তারও আছে ব্যবস্থা। কি ব্যবস্থা আছে? তার আছে লেবেগ ইন্টিগ্রেশন। লেবেগ 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 ইন্টিগ্রাল, ঠিক আছে। এই লেবেগ ইন্টিগ্রেশন সম্ভবত তোমাদের ওই 7 আর 8 সেমিস্টারের সিলেবাসে ঢোকাবে, সম্ভবত 7 সেমিস্টারে সম্ভবত ঢোকাবে। এখন তুমি 5th সেমিস্টারে পড়ছো, 7 সেমিস্টারে গিয়ে লেবেগ ইন্টিগ্রেশন পাবে, ঠিক আছে। কিন্তু লেবেগও আবার সবার করা যায় না, তার কিছু করার নেই, এখনো আবিষ্কার হয়নি, তারপরে এখনো আবিষ্কার হয়নি, ঠিক আছে। আচ্ছা বলছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর রিমান ইন্টিগ্রেশন হবে মেজার 0, তাই তো স্যার? না, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ রিমান ইন্টিগ্রেশন এরকম ব্যাপার নয়। দেখো যে সমস্ত ফাংশনের রিমান ইন্টিগ্রেশন করা যায়
মানে যার যে যে ফাংশনের ডিসকন্টিনিউটি সেটের মেজার 0 তার রিমান ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে। এবার রিমান ইন্টিগ্রেশন করা গেলেই যে মেজার 0 ডিসকন্টিনিউটি এটা বলতে পারো কাইন্ড অফ, কিন্তু হ্যাঁ ঠিক আছে বলতে পারো। ও একটা ভালো পয়েন্ট অ্যারাইজ করেছে যে বলছে যে যে সমস্ত ফাংশনের রিমান ইন্টিগ্রেশন করা যায় তাদের সবার সেট অফ ডিসকন্টিনিউটির মেজার 0, তাহলে কি এটা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বলতে পারি? হ্যাঁ পারি। রিমান ইন্টিগ্রেশনের ডেফিনিশন অনুযায়ী যাদের রিমান ইন্টিগ্রেশন করা যায় তাদের সবার ডিসকন্টিনিউটির সংখ্যাটা মেজার 0 হতেই হবে। তো সেই অর্থে বলতে পারি যে এটা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। বুঝতে পারছো? মানে আমরা বলি এইভাবে, যদি একটা ফাংশনের নাম্বার অফ ডিসকন্টিনিউটি সংখ্যা মেজার 0 হয়, সেট অফ ডিসকন্টিনিউটিটা মেজার 0 হয়, তাহলে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল। আবার রিমান ইন্টিগ্রেবল হলে সেট অফ ডিসকন্টিনিউটি মেজার 0, সো ইন দ্যাট কেস এটা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অবশ্যই। বুঝতে পারছো? এর একটা পার্ট আমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পড়তেও হবে, যে যদি একটা ফাংশনের সেট অফ ডিসকন্টিনিউটি মেজার 0 সেট হয়, নেগলিজেবল সেট হয়, তাহলে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল, এটা আমাদের পড়তে হবে। আর রিমান ইন্টিগ্রেবল হলে ওটা হবে এমনিতেই ইমপ্লাইড, ঠিক আছে। তো এটা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ভালো কথা বলেছে। হ্যাঁ বল। ধরো এই যে ওখানে গেছিল না, হ্যাঁ হ্যাঁ ধরো ওইখানে ওটা এখানে ডিসকন্টিনিউয়াস, ধরো এই সাইডে কি হয় যে ডিসকন্টিনিউয়াস, আর একটা ডিসকন্টিনিউটি থাকতেই পারে। আমি কি বললাম, নাম্বার অফ ডিসকন্টিনিউটি যদি মেজার 0 হয়, মানে ধরো কাউন্টেবল আছে, এখানে তো এক জায়গায় অনেকগুলো ডিসকন্টিনিউটি আছে, এখানে একটা ইন্টারভ্যালের উপর আছে, সেই জন্য সমস্যা। একটা নির্দিষ্ট পয়েন্টে যদি 10-12 থাকে কোনো ব্যাপার না। আমি তোমায় দেখাচ্ছি ছোট, ধরো হ্যাঁ এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। চারটে পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, রিমান ইন্টিগ্রেশন আরামসে হবে, কারণ 4 যে সংখ্যাটা দ্যাট ইজ কাউন্টেবল। চারটে পয়েন্টগুলোকে একসাথে করো, একসাথে করলে মেজার 0 সেট। সমস্যাটা ছিল ইন্টারভ্যালের জন্য, একটা গোটা ইন্টারভ্যালের ডিসকন্টিনিউটি ছিল, গুনতে গুনতে শেষ হবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই ইন্টারভ্যালটা ইজ আ পজিটিভ মেজার সেট, এর মেজার পজিটিভ, লেন্থ পজিটিভ। এখান থেকে একজনকে তুলে তার জন্য ডিসকন্টিনিউটি বুঝতে পেরেছো? তাহলে এই হলো বিগার পিকচার অফ রিমান ইন্টিগ্রেশন, মানে পুরো চ্যাপ্টারটা তুমি পড়ে ফেললে। এইবার তোমাকে বসে বসে থিওরেম প্রুফ করতে হবে, অঙ্ক করতে হবে। পুরো চ্যাপ্টার পড়া হয়ে গেছে কিন্তু তোমার, ঠিক আছে? বোঝা গেল? এইবার ভেতরে কি কি পরীক্ষায় থিওরেম আসে, অঙ্ক আসে, সেগুলো করবো। হ্যাঁ বলো। লেবেক, হ্যাঁ বলো, তুমি বলে নাও, তারপর শুনছি ওটা। হ্যাঁ বলছি এই লেবেক হ্যাঁ কার উপর কাজ করেছিল? নিশ্চয়ই যে ডিসকন্টিনিউটি যে, হ্যাঁ ওর উপরেই কাজ করেছিল, নাম্বার অফ ডিসকন্টিনিউটির উপরেই কাজ করেছে। যাদের রিমান ইন্টিগ্রেশন করা যায় না তাদের লেবেক ইন্টিগ্রেশন করেছে, ঠিক আছে? তা এক মিনিট, একটা জিনিস আমি বলতে পারি। কোশ্চেনে কি বলে যে, বলো বলো বলো। ও কি বলেছে? ও হ্যাঁ, তুমি কি বলছো বলো, সৌরভ বলো। ও স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নাও। এই তোমাদেরও বলছি, তোমরাও কিন্তু এটা তুলে রাখো, ফটো তুলে রাখো, বাড়িতে গিয়ে তুলে নেবে খাতায়। হ্যাঁ ভিডিও অবশ্যই দিয়ে দেবো। তুলে নিয়েছো? ব্যাস। আমি কি করবো, বোর্ড থেকে ডিলিট করে দেবো? ঠিক আছে, স্লাইডটা পাল্টে। আচ্ছা, তাহলে আমাদের রিমানের কনসেপ্ট শুরু হয় পার্টিশন থেকে, কারণ পুরো খেলাটা কিন্তু পার্টিশনের উপরে। এদিকে তাকাও, এই ইউপিএফ কে ঠেলে নামানো আর এলপিএফ কে ঠেলে তোলা, এই কাজটা কন্ট্রোল করবে পার্টিশন। বুঝতে পেরে গেছো? তাহলে পড়া শুরু হচ্ছে পার্টিশন থেকে, ঠিক আছে? চলো
আমি একদম ধরে ধরে লিখিয়ে দিচ্ছি ব্যাপারগুলো, ঠিক আছে? তো কোনো চাপ নেই, শুধু বুঝবে এন্ড একটু লিখে দেবে, সঙ্গে সঙ্গে লিখে দেবে, বা বাড়িতে গিয়ে তুললেও হবে, কোনো ব্যাপার না, কিন্তু ফেয়ার খাতায় তোলা উচিত, ঠিক আছে? চলে আসছে পার্টিশন। রেডি? পার্টিশন তোমাকে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, মনে করো আমরা ইন্টিগ্রেশন কার উপর করি, একটা ইন্টারভ্যালের উপর করি। তোমাকে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, let AB be an interval। ছবি আঁকছি, এই A এই B, ঠিক আছে? পার্টিশন কথাটার মানে হচ্ছে আমরা একটা ফাইনাইট সেট তৈরি করছি যার মধ্যে পয়েন্টগুলো সাজানো অবস্থায় রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, a finite ordered set P equals to, পয়েন্টগুলো দেখো ভালো করে, a equal to x0 less than x1 less than x2 dot dot less than xn minus 1 less than xn equals to b। তুমি খেয়াল করো, আমি a কেই বলেছি x0 আর b কেই বলেছি xn, মাঝখানে x1 আছে, x2 আছে, xn minus 1 পর্যন্ত আছে। তাহলে এই যে আমি একটা ফাইনাইট অর্ডার সেট তৈরি করলাম, প্রথমত সেটের মধ্যে ফাইনাইট সংখ্যক পয়েন্টস আছে আর সেটের পয়েন্টস গুলো অর্ডার মানে সাজানো রয়েছে, এইটাকে বলে AB এর একটা পার্টিশন। কি বলে? is called a partition of AB। না, জেনারেল পার্টিশন। কোথায় ডিসকন্টিনিউয়াস সেটা দেখে পার্টিশন কিন্তু আমি করিনি, তুমি ছবিটা খেয়াল করে দেখো, আমি জেনারেলি টেনে দিয়েছিলাম। ডিসকন্টিনিউয়াস মানে কোথায় মাঝখানে কোথায় একটা আছে, আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম, যে কোনো লেখা পার্টিশনের লাইনের উপর ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ হতেই পারে, কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট এটা তো আরবিটারি, এটা তো আরবিটারি, এই x1 x2 xn - 1 এটা তো আরবিটারি, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই, যেখানে খুশি পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, আমি যদি সেট অফ অল পার্টিশনস নিই, ধরো আমি বললাম PAB, PAB মানে হলো set of all the partitions of বা over AB, মানে AB এর উপর যত পার্টিশন নাও তাদেরকে একটা কালেকশন বানালে সেটটাকে আমরা বলবো PAB। কি বলবো? PAB। এটাকে এইভাবে লেখা, আচ্ছা, P-টাকে এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, আবার অনেকে এইভাবে লেখে, তোমার যা খুশি লেখো, কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু যা লিখবে একরকম লেখো, ঠিক আছে? পরীক্ষাতেও একই রকম লেখো, তাহলে তোমার ভুল হবে না। তুমি পরীক্ষার কোয়েশ্চেন যখন দেখবে, পরীক্ষার কোয়েশ্চেনে মাঝে মাঝে এরকম লিখবে, মাঝে মাঝে এরকম লিখবে, মাঝে মাঝে এরকম লিখবে, কোনো তিন রকম লিখবে, ঠিক আছে? তো তোমারও যেটা খুশি লিখতে পারো, কোনো ব্যাপার না। P মানে দেখো, ধরো আমি তোমাকে যদি বলি CAB, তোমরা একটা CAB বলে সেট পড়েছিলে, মনে আছে? সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস, রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশনস অন AB। যেমন তোমরা DAB পড়েছিলে, সেট অফ অল রিয়েল ভ্যালুড ডিফারেন্সিয়েবল ফাংশনস অন AB। তোমরা BAB পড়বে, BAB মানে সেট অফ অল বাউন্ডেড ফাংশনস অন রিয়েল ভ্যালুড বাউন্ডেড ফাংশনস অন AB। তেমনি PAB সেট অফ অল পার্টিশনস অন AB। বুঝতে পেরেছো? সব পার্টিশন গুলো একটা কালেকশন, সব পার্টিশন, যেমন এটা একটা পার্টিশন, ঠিক আছে? আবার আমি যদি অন্য পার্টিশন তৈরি করি, তুমি পয়েন্ট x1 টাকে এখানে না দিয়ে এখানে পাশে দেবে, সেটা একটা নতুন পার্টিশন হবে, তোমার পয়েন্টগুলো সরালেই তো একটা পার্টিশন হয়ে যাবে। কোনটা কি, কোনটা কি বলো? এটা হচ্ছে ইজ ডিফাইন্ড বাই, মানে নোটেশনের সাইন, ইজ ডিফাইন্ড বাই,
ঠিক আছে? আচ্ছা, পার্টিশন যখন তুমি করছো, আচ্ছা এই পার্টিশনটায় দেখো তো কতগুলো পয়েন্ট আছে? n+1, 0 থেকে ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই হিসাবে কতগুলো সাব ইন্টারভাল তৈরি হচ্ছে বলো তো? একটা হচ্ছে x0 থেকে x1, একটা হচ্ছে x1 থেকে x2, একদম শেষে চলে এসো xn-1 থেকে xn। কতগুলো তৈরি হলো? n সংখ্যক। তাহলে ওটা লিখে ফেলো। The partition P equals to divides the interval AB into n sub-intervals. अच्छा, n non-overlapping sub-intervals, non-overlapping sub-intervals. এই non-overlapping মানে কি বলতো? হ্যাঁ, একটা আরেকটার গায়ের উপর উঠছে না। ক্লিয়ার হয়েছে? বেশ। কিছু পার্টিশনের এক্সাম্পল নেওয়া যাক, ঠিক আছে? আচ্ছা, লেখা হয়েছে? ধরো আমি তোমাকে বললাম 0-1 এর একটা 0-1 ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যালের একটা পার্টিশন বলো। ধরো আমি বললাম P1 0 half 1, এটা একটা পার্টিশন 0-1 এর। পার্টিশন মানে কি? অর্ডারড সেট, ফাইনাইট অর্ডারড সেট। 0 আছে, 1 আছে, পয়েন্টগুলোকে সাজানো আছে। এর পার্টিশন তো নাকি? ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কমা দিয়ে লিখেছি, এখানে লেস দ্যান দিয়ে লিখেছি। কেন? কারণ এখানে আমি পয়েন্টগুলোকে দেখতে পাচ্ছি না, কোনটা ছোট কোনটা বড় দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি কোনটা ছোট কোনটা বড়, তাই হ্যাঁ অর্ডারটা, তাই জন্য আমার লেস দ্যান দিয়ে লেখার দরকার হচ্ছে না। ব্যাপারটা বোঝার আছে কিন্তু এখানে লেস দ্যান দিয়ে কেন লেখা হচ্ছে? কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা ছোট কোনটা বড়, আর এখানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়। তো আমি যেখানে দেখতে পাচ্ছি আমি লেস দ্যান দেবো। হ্যাঁ, 0 থেকে 1 করে শুরু করে, তাই জন্য 0.5 করে ডিফারেন্স বেশি হলো, ওটা ঠিক আছে। আচ্ছা, 0 থেকে 10 পর্যন্ত তাহলে সেটা মানে সেটা 0 থেকে 10 এর পার্টিশন হতো, 0 থেকে 1 এর হতো না? আমি তোমায় কি বললাম? আমি তোমায় বললাম 0-1 এর পার্টিশন নেই। তুমি তো 1/2 মানে 0.5 করে তো ডিফারেন্স, কেউ ধরো 0.4 করে। হ্যাঁ, চার একটা পার্টিশন হবে, অসুবিধা কি আছে? 0 1/4 1/2 3/4 1, এটা 0.25 করে হয়েছে, এটা একটা পার্টিশন। আর ধরো যদি 0 থেকে 10 পর্যন্ত ইন্টারভ্যাল যদি কাটতে, আরে বাবা, তাহলে সেটা 0 থেকে 10 এর পার্টিশন। হ্যাঁ, তখন কিভাবে নেবে? গ্যাপটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা কিভাবে নেবে। যেমন ধরো আমি তোমাকে আরেকটা লিখে দেখাচ্ছি। ধরো P3 বললাম 0 1/n 2/n 3/n n-1/n 1, এটাও 0-1 এর পার্টিশন। তো n কত রাখবে সেটা তোমার ইচ্ছা। কোথায় দেখা যাচ্ছে না? তা আমি ধরো তোমাকে বলছি n এর ভ্যালু আমি 2 রেখেছি, এখানে এখানে আমি 4 রেখেছি, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে মানে আমি চাইছি এর ভিতরে ওই লাভ করে লেস দ্যানটাকে ঢোকাতে। তো লেস দ্যান ঢোকাও না, 0 তো লেস দ্যান যদি ঢোকাতে চাও ঢোকাও, অসুবিধা নেই। এই তো ঢুকবে না মানে জোর করে ঢুকবে, ঠিক আছে? তুমি লেস দ্যান রাখতে চাইছো রাখো, কোনো অসুবিধা নেই। আমি বললাম লেস দ্যান রাখার দরকার হয় সেখানে যেখানে দেখে বোঝা যায় না। যেমন এটা দেখে বোঝা যাচ্ছে না, তো তুমি লেস দ্যান রাখছো, ওই জন্য এটা দেখে বোঝা যাচ্ছে, লেস দ্যান রাখার দরকার নেই। বুঝতে পেরেছো? এগুলো কার পার্টিশন? কার পার্টিশন?
এগুলো এই যে P1 P2 P3 কার পার্টিশন? 0 1 এর পার্টিশন। যেহেতু 0 1 এর পার্টিশন তাই লিখলাম belongs to P01। এবার বুঝতে পেরেছো? belongs to P01 মানে কি? এগুলো সব P01 সেটের মেম্বার। এই সেটের মধ্যে যত পার্টিশন আছে, যত মেম্বার আছে তাদের মধ্যে তিনজনকে লিখেছি। বলো সৌরভ, ঠিক আছে? তাহলে পার্টিশন সম্পর্কে সমস্ত আইডিয়া পেয়ে গেছো। এইবার একটা পার্টিশনের লেন্থ বার করা শেখাবো। আমরা ম্যাথমেটিক্সে বলি নর্ম। কি বলি? নর্ম। নর্ম মানে লেন্থ, ঠিক আছে? বলো বলো, জোরে বলো একটু। স্ক্রিনশট নেবে? নাও না নাও, নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেছে? মুচি লেখা হয়েছে? মুচি? চলো এবার আসছে নর্ম অফ এ পার্টিশন। নর্ম অফ এ পার্টিশন। আচ্ছা, পার্টিশনের নর্ম কথাটার মানেটা কি? তুমি একটা পার্টিশন নিয়েছো এবি ইন্টারভ্যাল, ঠিক আছে? নর্ম লেন্থ। নর্ম কথাটার মানে লেন্থ, ঠিক আছে? ধরো একটা পার্টিশন নিয়েছো, belongs to, আচ্ছা তাকাও এদিকে, পি একটা পার্টিশন নিয়েছো, কোথায় আছে? পি এর ভিতরে আছে। তুমি এই পার্টিশনটার লেন্থ বার করছো, মানে কি জানো? এই পার্টিশনটা যতগুলো সাব ইন্টারভ্যাল তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে বড় যে সাব ইন্টারভ্যাল তার লেন্থ সবচেয়ে বড়। ইকুয়ালিতে ভাগ করা। কোথায় আমি প্রথমে ইকুয়ালি বলেছি বলো? আমি বললাম যে কোনো লেন্থ। আমি কি বললাম? রিম্যান প্রথমে ইকুয়াল করেছিলেন, কিন্তু জেনারেলি দেখা গেল যে ইকুয়াল না করলেও সমস্যা হয় না, ঠিক আছে? চলো রেডি? এখানে কতগুলো সাব ইন্টারভ্যাল আছে? n বার n সংখ্যক সাব ইন্টারভ্যাল আছে। ওই n সংখ্যক সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে যেটা সবচেয়ে লেন্থে বড় সেই লেন্থটাকে বলা হয়, তার লেন্থটা মেপে বলা হয় এই পার্টিশনের নর্ম। সেটা হচ্ছে নর্ম না, সবার জায়গায় না, তাকে নর্ম বলে, পার্টিশনের নর্ম। সবচেয়ে বড় সাব ইন্টারভ্যালের লেন্থ, বুঝতে পেরেছো? তাহলে নর্ম অফ পি এর নোটেশনটা হচ্ছে এরকম, মডের বদলে দুটো লাইন। মড হলে একটা লাইন হয়, নর্মের দুটো লাইন, ঠিক আছে? এটা ইউজ করা হয় না, মানে হায়ার ডাইমেনশনে তো ইউজ করা হয়। মডের বদলে নর্ম হায়ার ডাইমেনশনে ইউজ করা হয়। ওরে বাবা, এটা নর্মের একটা জাস্ট কনসেপ্ট, পার্টিশনের নর্ম। ওই মডটা আলাদা। ওই যে তুমি যেটা বলছো ওটা আমরা মেট্রিক স্পেসে পড়বো। ধরো তুমি একটা মেট্রিক নিয়েছো, দুটো পয়েন্টের মধ্যে যখন ডিসটেন্স মেজার করা হয়, তো সেই ডিসটেন্সটা, ধরো তুমি দুটো পয়েন্ট নিয়েছো, ঠিক আছে? ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, ঠিক আছে? এ এর কোঅর্ডিনেট মনে করো, তুমি যেটা বলছো আর কি, এ এর কোঅর্ডিনেট মনে করো a1 a2 an, n ডাইমেনশনে বলছি। বি এর কোঅর্ডিনেট মনে করো b1 b2 bn। তোমাদের তো ভেক্টর স্পেস আছে, আছে তো? সেই ভেক্টর স্পেসের নর্ম যেটা, সেইটা বলছি আর কি। তুমি যেটা বলছো ভেক্টর স্পেসের নর্ম, সেইটা আমি বলছি এখন। পার্টিশনের নর্ম, ভেক্টর স্পেসের নর্ম দুটো আলাদা। তো তোমার এই ভেক্টর স্পেসের নর্মের হিসাবটা বলছি, ঠিক আছে? তাহলে a মাইনাস b যেটা, ঠিক আছে? ওকে, এইবার
তুমি যখন নর্ম অফ a মাইনাস b বলবে তার মিনিংটা এরকম দাঁড়াবে এইটা ওইটাকে বলে a মাইনাস b নর্ম, ভেক্টরের নর্ম। তুমি যেটা বলছো হায়ার ডাইমেনশনে, আর এটা হচ্ছে পার্টিশনের নর্ম, দুটো আলাদা। এটা ভেক্টরের নর্ম, এটা পার্টিশনের নর্ম, দুটো আলাদা। বুঝতে পারছো? তো দুটোর নাম সেম কিন্তু কাজ আলাদা। এরকম তোমাদের আরো ছিল, নাম সেম কাজ আলাদা। আর কি ছিল বলতো? আরো ছিল, মনে আসছে না এই মুহূর্তে। এরকম আরো অনেক কিছু ইউজ করা হয়, নাম সেম কিন্তু কাজ আলাদা। হ্যাঁ, ডিসটেন্সের জন্য মড ইউজ করা হয়, ঠিক আছে। আর আর মড কোথায় ইউজ করা হয়? এই দেখো, এই ভেক্টরের ক্ষেত্রেও আমরা মড ইউজ করতে পারি, এখানেও আমরা মড ইউজ করতে পারি, ঠিক আছে, নর্মের বদলে। কোনো কোনো বই নর্মের বদলে ডাইরেক্ট মড ইউজ করে, তাতেও সমস্যা নেই, ঠিক আছে। চলো, আচ্ছা যেটা বলছি, নর্ম অফ পি কিভাবে ডিফাইন করা হয়? যতগুলো সাব ইন্টারভ্যাল হয়েছে তাদের মধ্যে যার লেন্থ সবচেয়ে বড় সেই লেন্থটাকে বলা হয় নর্ম অফ পি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে ধরো আমি r তম সাব ইন্টারভ্যালটা নিলাম, এখানে যতগুলো সাব ইন্টারভ্যাল আছে তার মধ্যে r তমটা নিচ্ছি, r তম মানে বলে না ith, আচ্ছা হ্যাঁ, x r minus 1 x r। এবার বুঝতে পেরেছো r তম মানেটা কি? এই দেখো x0 x1 x2 ডট 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 x r minus 1, তারপরে x r, তারপরে ডট 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 x n minus 1 x n। তো এই যে r তম সাব ইন্টারভ্যাল তার লেন্থ কত? x r minus x r minus 1। একটা সাব ইন্টারভ্যালের লেন্থ কি করে বার করে? তার ডান দিক মাইনাস বাঁ দিক, ঠিক আছে। এইবার এটা তো r তমটার লেন্থ, এইভাবে তুমি যদি r এর জায়গায় 1 বসাও তাহলে প্রথমটার লেন্থ পাবে, যদি r এর জায়গায় 2 বসাও দ্বিতীয়টার লেন্থ পাবে, r এর জায়গায় যদি n বসাও তাহলে লাস্টেরটার লেন্থ পাবে। লেন্থগুলো কি ম্যাক্সিমাম পাবো? লেন্থগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম, তার মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অফ দিস, maximum of this such that এইগুলোর ম্যাক্সিমাম যেখানে r এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত। বুঝতে পারলে? মানে এটা এই সেটটা অ্যাকচুয়ালি কি, কার ম্যাক্সিমাম? x1 মাইনাস, আচ্ছা আমি যদি ওপেনলি লিখি, এটাকে যদি একটু খুলে লিখি তাহলে কি দাঁড়াবে? মানে এরকম খুলে লিখছি, ম্যাক্স অফ x1 minus x0, x2 minus x1, xn minus xn minus 1। এটা হচ্ছে খুলে লেখা হলো, ঠিক আছে। আর যদি সংক্ষেপে লিখি তাহলে কি দাঁড়াবে? xr minus xr minus 1, r এর ভ্যালু 1 থেকে n। এবার বুঝতে পেরেছো? এমনিতে যদি খুলে লেখা হয় তখন এইভাবে লেখা হয় x1 minus x0, x2 minus x1, xn minus xn minus 1, এগুলোর ম্যাক্সিমাম। আর যদি সংক্ষেপে লেখা হয় তখন এইভাবে লেখা হয় xr minus xr minus 1, তার ম্যাক্সিমাম যেখানে r এর ভ্যালু 1 থেকে n। ব্যাপারটা তো একই দাঁড়ালো নাকি? বলো বলো। একটা ইন্টারভ্যালটা বলে তার লিমিটটা বলবো, ইন্টারভ্যালের জাস্ট একটা বলে তার রেঞ্জটা বলে দেওয়া হবে। কি ঠিক আছে তো? বেশ, এবার আসবো পার্টিশনের রিফাইনমেন্ট, ঠিক আছে। রিফাইনমেন্ট মানে কি বুঝিয়েছি? পয়েন্ট অ্যাড করা, বাইরে থেকে একটা পয়েন্ট অ্যাড করা, তাকে বলে রিফাইনমেন্ট, ঠিক আছে। চলো
refinement of a partition. चलो रेडी शुरू करी लेट P and Q belongs to PAB এই কথাটার মানে কি আমি AB ইন্টারভ্যালে দুটো পার্টিশন নিয়েছি একটা P একটা Q ঠিক আছে Q is said to be F বলো হ্যাঁ অবশ্যই আছে করতে হবে না ওপেন ইন্টারভ্যালে হবে না তার কারণ হচ্ছে আমরা সব সময় ওপেন ইন্টারভ্যালের উপর ইন্টিগ্রেশনের ভ্যালু আর ক্লোজড ইন্টারভ্যালের উপর ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে সেম ধরে নিই মানে কেউ ধরো একটা ওপেন ইন্টারভ্যালের উপর ইন্টিগ্রেশন করছে আমি বোঝানোর জন্য এরকম বলছি ইন্টিগ্রেশন অফ f ওভার ক্লোজড ইন্টারভ্যাল ঠিক আছে আর ইন্টিগ্রেশন অফ f ওভার ওপেন ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি কি হয় দেখো এরিয়া অফ ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বোঝানো হচ্ছে সে তুমি রিমান দিয়ে করো আর গসি দিয়ে করো গসির কনসেপ্টটাকেই তো রিমান আর একটু ভালো করে সাজিয়েছে আলটিমেটলি তো এরিয়াই করছে ওই যে উপর থেকে ভ্যালুটা নামছে আর হাইটগুলো নামছে আর নিচে থেকে হাইটগুলো নেমে পেস্ট করে দিচ্ছে তো কাজটা তো এরিয়াই করা তো ধারের যে দুটো লাইন ওই দুটো লাইনকে কেউ যদি বাদও দিয়ে যদি ওপেন ইন্টারভ্যালের উপর করে দুটো লাইনের জন্য তো এরিয়াতে হেরফের হয় না ওটা কাটতে দুটো লাইন চলে যাবে ওই ধারে দুটো তো এরিয়াই থাকবে না তো বাকিটা তো আছে মাঝখানেরটা তো আছে ওটা তো বাদ চলে যাচ্ছে আরে a এর পরে ধরো a প্লাস মানে a প্লাস 1 না এর পরে সামথিং মানে ধরো a.1 না সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে ডেন্স সেট a ঠিক পরের নাম্বার তুমি কোনোদিনও বলতে পারবে হ্যাঁ তো ধরে নিচ্ছি a ঠিক পরে যে নাম্বারটা সেটা তো তুমি বলতেই পারবে না কোনটা সেটা তো এত এর গায়ে লেগে আছে তুমি বলতে সেপারেটই করতে পারবে আরে তোমার হাতে যদি খুলে যায় তুই এরিয়াই থাকবে না তো থাকুক অসুবিধা কি আছে তারপরে তো পুরোটা আছে ওর জন্য তো এরিয়াতে কোনো কন্ট্রিবিউশন নেই তুমি একটু আগে কি করলে যে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে তাদেরকে যদি একসাথে করি একটা পয়েন্ট হয়ে যাচ্ছে তার লেন্থ 0 হয়ে যাচ্ছে লেন্থ পাচ্ছ না তো এরিয়াতে কোনো কন্ট্রিবিউট করবে না ওই একটা লাইন যদি তুমি বাদ দাও একটা লাইনের কি এরিয়া হয় হয় না এরিয়া তো 0 লাইনের এরিয়া 0 না 0 লাইনের কি আছে শুধু লেন্থ আছে ব্রেথ তো নেই তো ব্রেথ 0 বলতে পারো লাইনের ব্রেথ 0 বলতে পারো তাহলে যদি এরিয়া করো লেন্থ ইনটু ব্রেথ কত হয়ে যাবে 0 হয়ে যাবে টেকনিক্যালি তুমি ভেবে দেখো না লজিক্যালি ভাবো না একটা লাইন তুমি বাদ দিচ্ছ তো দুপাশ থেকে দুটো খাম্বা বাদ দিয়ে দিচ্ছ দুপাশে দুটো খাম্বা তুমি বাদ দিয়ে দিচ্ছ তো এই খাম্বাটার এরিয়া কত লেন্থ ইনটু ব্রেথ 0 তাহলে এরিয়া 0 সিমিলারলি এই খাম্বাটার এরিয়া 0 তো দুটো 0 এরিয়া বাদ দিয়ে দিচ্ছ যা ছিল তাই থাকবে कोई फर्क नहीं पड़ेगा ঠিক আছে ঠিক আছে তো বেসিক্যালি ওই জন্য ওপেন ইন্টারভ্যালের উপর আলাদা করে কিছু করা হয় না বিকজ ক্লোজড এর উপর করা মানে ওপেনের উপর করা ঠিক আছে আচ্ছা এই দেখো এদিকে দেখো Q is said to be a partition of P কখন or Q is finer than P if দুটো ওয়ার্ড ইউজ করা হয় একটা হচ্ছে পার্টিশন রিফাইনমেন্ট ভুল করে লিখে দিয়েছি রিফাইনমেন্ট ঠিক আছে দুটো ওয়ার্ড ইউজ করা হয় একটা হচ্ছে রিফাইনমেন্ট আর একটা হচ্ছে ফাইনার দ্যান দুটোরই মিনিং সেম দেখো কিউটা পি এর রিফাইনমেন্ট বলা আর কিউটা ফাইনার দ্যান পি বলা মিনিং সেম কখন বলা হয় যদি ইফ কখন বলা হয় সেটা বুঝতে হবে P is a proper subset of Q P টা Q এর proper subset মানে Q এর মধ্যে আরো কিছু আছে যেটা P এর মধ্যে নেই কিন্তু দুটোই পার্টিশন P ও পার্টিশন Q ও পার্টিশন আইডিয়াটা ক্লিয়ার হয়েছে একদম পরিষ্কার গুড বলো
এ বড় কে ছোট পি আর কিউ মধ্যে বলা কি হবে একদম বললাম তো কিউ বড় পি ছোট আমি एग्जांपल দিচ্ছি চল ঠিক আছে let p equals to 0 1/4 3/4 1 আর q equal to 0 1/4 half 3/4 1 ঠিক আছে দেখো q এর মধ্যে একটা পয়েন্ট এক্সট্রা আছে যেটা p এর মধ্যে নেই কিন্তু দুজনেই 0 1 এর পার্টিশন pq দুজনেই তো 0 1 এর পার্টিশন q এর মধ্যে একটা পয়েন্ট এক্সট্রা আছে একটা থাকুক দুটো থাকুক 10টা থাকুক মোট কথা এক্সট্রা আছে যখনই এক্সট্রা আছে q হয়ে গেল p এর রিফাইনমেন্ট এবার বুঝতে পেরেছো একটু বেশি ঠিক আছে বেশি সংখ্যক পয়েন্ট নিয়ে আচ্ছা রিফাইন করলে লাভটা কি হয় তোমায় ছবি দিয়ে দেখিয়েছি লোয়ার সাম বেড়ে যায় আপার সাম কমে যায় তো এবার লোয়ার সাম আপার সাম পড়বো রিফাইনমেন্টের পরে ঠিক আছে লিখে নাও therefore q is a refinement of p চলো হ্যাঁ লিখে নাও আচ্ছা তুমি স্ক্রিনশট মেরে নাও এবার বুঝবো হয়েছে সৌরভ ওকে ওকে ঠিক আছে চলো বুঝলাম হ্যাঁ এই রেডি তো এবার লোয়ার সাম আপার সাম করবো চলো হেডিং করো লোয়ার এন্ড আপার ডারবক্স DARBOUX সাম মানে ডারবক্স কথাটা বললেও চলে না বললেও চলে এমনিতে বললে লোয়ার ডারবক্স সাম আপার ডারবক্স সাম আর যদি না বলো তো লোয়ার সাম আপার সাম LPF UPF যেটা একটু আগে আঁকছিলাম ডারবক্স একজনের নাম যেমন রিম্যান একজনের নাম ডারবক্স একজনের নাম মানে ব্যাপারটা এরকম ধরো রিম্যান একটা থিওরি লিখছেন ডারবক্স তার স্টুডেন্ট একটু হেল্প করলেন সামটা তৈরি করতে উনি হেল্প করলেন তো সেই জন্য ডারবক্স সাম ঠিক আছে এবার তুমি ভাবতে পারো তাহলে রিম্যান নিজের নাম রাখলেন না কেন কারণ রিম্যানের আর একটা আলাদা সাম আছে রিম্যান সাম সেটাও এখানে আছে ঠিক আছে রিম্যানের একটা সেপারেট সাম আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় রিম্যান যখন থিওরিটা দিয়েছিলেন উনি রিম্যান সাম দিয়ে দিয়েছিলেন ঠিক আছে হ্যাঁ দিয়েছিলেন মানে কেন সে আমি কি করে জানবো এটা আচ্ছা প্রশ্ন রিম্যান যেন আমার পাশের বাড়িতে থাকে ও আচ্ছা এটা মেল দেখছো বলে কি মুশকিল এরকম ব্যাপারটা হচ্ছে এরকম রিম্যান যখন প্রথম নিজের থিওরিটা দেন তো সেখানে রিম্যান সাম দিয়ে দিয়েছিলেন কিন্তু রিম্যান সামের থেকে এই ডারবক্স সাম দিয়ে বোঝাটা আরো ইজি হয়ে যায় ওই জন্য রিম্যান ইন্টিগ্রেশনটাকে ডারবক্স সাম দিয়ে মডিফাই করে বলা হয় অরিজিনাল থিওরিটা রিম্যানের অরিজিনাল কনসেপ্টটা রিম্যানের বাট ডারবক্স একটু মডিফাই করে আরো ইজি করে দিয়েছিলেন কনসেপ্টটা সামের কনসেপ্টটা তুমি যেই বুঝলে যে লোয়ার সামটা বাড়ছে আপার সামটা কমছে রিম্যান সাম দিয়ে এত ইজিলি বুঝতে পারবে না বাট ওটাই হচ্ছে কাজটা ওটাই হচ্ছে রিম্যান সাম রিম্যান যেটা করেছেন একই কাজ করেছেন সিমিলার কিন্তু উনি একটা সাম দিয়ে করেছেন ওই জন্য বুঝতে একটু সমস্যা হয় ডারবক্স দিয়ে বুঝলে আরো তাড়াতাড়ি বোঝা যায় ওই জন্য ডারবক্সটাকে এখানে ইম্পর্টেন্স দেওয়া হয় বুঝতে পেরেছো বেটার ভার্সন
বেটার ভার্সন, মডিফাইড ভার্সন, ঠিক আছে? অরিজিনালটা মডিফাইড ভার্সন। যেমন ধরো আমি তোমার যেমন ধরো এখন এসকে মাপার বইটা তোমরা পড়ছো, এসকে মাপা এখনো পর্যন্ত বেঁচে আছেন, বই লিখছেন, তো একটা সময় তো উনি পাস্ট হবেন, তখন কি আর এসকে মাপার বই মডিফাই হবে না? আরো অঙ্ক অ্যাড হবে না? কে করবে? এসকে মাপা নিজে তো এসে করবেন না, কেউ একজন করবে, তো তিনি অ্যাডিশনালি একটা অথর হিসেবে আসবেন, ঠিক আছে? এবার ওনার কন্ট্রিবিউশন যদি খুব বেশি হয়ে যায় তো উনি কো অথর হয়ে যাবেন, আর যদি অল্প থাকে তো সাব অথর হিসেবে থাকবেন। ঠিক তেমনই ডায়ালগস হচ্ছে সাব অথর, মানে সামান্য একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু যেটা আছে সেটাও দরকার, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। চলো, লেট f from ab to r be a bounded function. এইখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবে সেটা হলো বাউন্ডেড। একটা ফাংশন যদি আনবাউন্ডেড হয় তার রিমান ইন্টিগ্রেশন তুমি করতে পারবে না। কি বললাম? ফাংশন যদি আনবাউন্ডেড হয় তার রিমান ইন্টিগ্রেশন তুমি করতে পারবে না, তো ইউ নিড এ বাউন্ডেড ফাংশন, তোমার বাউন্ডেড ফাংশনই দরকার, বুঝেছো? গুড, চলো, লেট p equal to a equal to x0 less than x1 less than dot dot less than xn equals to b belongs to PAB. তাহলে আমরা কি নিলাম? একটা পার্টিশন নিলাম AB, হয়েছে? আচ্ছা, ফাংশনটা যদি পুরো AB এর উপর বাউন্ডেড হয় তাহলে AB এর মধ্যে যতগুলো সাব ইন্টারভ্যাল আছে সেখানে ফাংশনটা বাউন্ডেড তো নাকি? বলো বক্সি, ফাংশনটা যদি পুরো AB এর উপর বাউন্ডেড হয় তাহলে AB এর মধ্যে যে ছোট ছোট অংশগুলো আছে সেখানেও বাউন্ডেড হবে। বাউন্ডেড মানে কি? বাউন্ডেড মানে একটা আপার বাউন্ড আছে, একটা লোয়ার বাউন্ড আছে, তো সেটা যদি পুরো AB এর মধ্যে থাকে, ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলছি, ধরো ফাংশনটা এরকম, ধরো ফাংশনটা এরকম, তাহলে ফাংশনের যে লোয়ার বাউন্ড সেটা হচ্ছে এইটা, আপার বাউন্ড এইটা, বুঝতে পেরেছো? তো আমার বক্তব্য ছিল এরকম যে ফাংশনটা পুরোটা যদি বাউন্ডেড হয় তাহলে তুমি যে সাব ইন্টারভ্যাল গুলো করেছো সেই সাব ইন্টারভ্যাল গুলো বাউন্ডেড দেখতে পাচ্ছ কি না? পাচ্ছ তো? হবে, ন্যাচারাল ব্যাপার, হতেই হবে। বল ছাতা তো উপর নিচে ধরে আছে, তো ভেতরে তো ভিজবে না, ঠিক আছে? ব্যাস, ভেরি গুড। তাহলে একটা জিনিস ভেবে বলো, যদি কোনো একটা সেট বাউন্ডেড হয়, মানে বাউন্ডেড অ্যাবভ এন্ড বাউন্ডেড বিলো, বাউন্ডেড অ্যাবভ হলে তার সুপ্রিমাম থাকে, থাকে তো, বাউন্ডেড বিলো হলে ইনফিমাম থাকে, ঠিক তো? দেন f is bounded on xr-1, xr for all r equals to 1 থেকে n। আচ্ছা, এই লেখার স্টাইলটা একটু মনে রেখো, 1 থেকে শুরু করা হচ্ছে, n এ শেষ করা হচ্ছে, এক 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 করে বাড়ানো হচ্ছে। ইন্টারভ্যালটা 1, মানে 1 থেকে এটা লেখা মানে 1 2 3 এইভাবে n। কেউ যদি এরকম লিখতো তার মানে 1 3 5 7 n। ইন্টারভ্যালের ভ্যালুটা ব্র্যাকেটে লেখা হবে, ঠিক আছে? গোলাবে না? চলো, কি সৌরভ বুঝে যাচ্ছে তো? বলো, পরিষ্কার? মজা আসছে পড়ে? চলো, আচ্ছা দেখো, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। কি বললাম আমরা? বললাম ফাংশনটা বাউন্ডেড এই সাব ইন্টারভ্যাল গুলোর উপরে। তো বাউন্ডেড যদি হয় এই সাব ইন্টারভ্যালের উপরে যে ফাংশনাল ভ্যালু, এই কথাটার মানে কি? দ্যাট ইমপ্লাইজ fx such that x belongs to
x r minus 1 x r এই সেটটা বাউন্ডেড, ফাংশনটা বাউন্ডেড মানে এই সেটটা বাউন্ডেড। কথাটা বুঝতে পারছো? is a bounded set for all r equals to 1 থেকে n। মাথায় ঢুকছে? আরামসে একটা সেট যদি বাউন্ডেড হয় এটা কি সাবসেট অফ r? তো রিয়েল ভ্যালুড ফাংশন, যেহেতু ফাংশনের ভ্যালুগুলো রিয়েল নাম্বার, রিয়েল ভ্যালুড ফাংশন, তাহলে ইট ইজ আ সাবসেট অফ r, তাহলে বাউন্ডেড সাবসেট অফ r। বুঝতে পারছো? তাহলে বাউন্ডেড সাবসেট অফ r মানে সুপ্রিমো থাকবে, ইনফিমো থাকবে, থাকবে তো। তাহলে আমি সুপ্রিমমটাকে ধরছি ক্যাপিটাল এম আর, এই সেটে সুপ্রিমমটাকে ধরছি। এবারে এত বড় সেটটাকে না লিখে কায়দা করে একটু ছোট করে লেখা হয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয়ের কিচ্ছু নেই। এই কায়দাটা করা হয়, এই এত লম্বা না লিখে সুপ্রিমমের নিচে এরকম লেখা হয়, সমস্যা নেই, লম্বা লিখলেও লেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ লম্বা লিখে দেবে, কোনো ব্যাপার না। হ্যাঁ বলো। ওই জায়গাটাকে ধরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, ইনফিমমের নিচে সুপ্রিমমের নিচে নামিয়ে দেওয়া, আর কিচ্ছু নেই, ঠিক আছে? হয়েছে? রেডি? এবার এই জিনিসটাকে কিন্তু তোমায় ক্যারি ফরওয়ার্ড করতে হবে, ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই যে সুপ্রিমাম এবং ইনফিমাম এটা অলওয়েজ এক্সিস্ট করবে, অলওয়েজ অলওয়েজ থাকতে বাধ্য। আচ্ছা মনে আছে এলপিএফ কিভাবে ডিফাইন করেছিলেন? উই ডিফাইন এলপিএফ, এলপিএফ একটু আগে লিখলাম, এলপিএফ ইউপিএফ, এলপিএফ বাড়ছে ইউপিএফ কমছে, কিভাবে ডিফাইন করেছে? উই ডিফাইন এলপিএফ। আচ্ছা আগে ইউপিএফটা করি। ইউপিএফ এই সুপ্রিমামটা কার সাথে গুণ করেছিলেন? গুণ করেছিলেন না না হাইট হাইট লেন্থ, লেন্থ ইন্টারভ্যালের লেন্থ। এই সুপ্রিমামটা তো হাইট, x0 আর x1 এর মাঝখানে। হ্যাঁ তাহলে তুমি কি করবে? xr-1 থেকে xr এর মাঝখানটা করবে। তুমি 0 1 যেটা বলছো আমি r আর r-1 দিয়ে বলছি, বোঝা যাচ্ছে কথাটা? মানে তোমার বক্তব্য অনুযায়ী তুমি আমাকে যেটা বলেছো সেইটা অনুযায়ী আমি যদি লিখি, জাস্ট তোমার ওয়ার্ড অনুযায়ী যদি লিখি, তাহলে সেটা হচ্ছে m1 into x1 minus x0, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, প্লাস m2 into x2 minus x1 প্লাস mn into xn minus xn minus 1, কারেক্ট? হ্যাঁ এইটাকে আমরা নোটেশনে লিখব সামেশন দিয়ে mr into xr minus xr minus 1, r এর ভ্যালু 1 থেকে n। প্রবলেম নেই, শর্ট করে লিখলাম। তাহলে এবার থেকে ইউপিএফ কথাটা যখনই আসবে মনের মধ্যে তখনই এই জিনিসটা ভেসে উঠবে, সমস্যা নেই, পরিষ্কার তো নাকি? বেশ। আর এলপিএফ কমা দাও, এলপিএফ এখানে কি এখানে সুপ্রিমাম গুলো নিয়েছি, তাহলে এল এর জন্য ইনফিমাম নেব। গল্প শেষ, দেখে নাও। কি সৌরভ মাথায় ঢুকছে তো? একদম, আমি তো আগে দেখিয়ে দিয়েছি, তুমি যেটা এখন চাইছো সেটা আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, আবার দেখাবো। হয়েছে? আবার দেখিয়ে দেবো।
ঠিক আছে? তার জন্য একটু ভালো ছবি আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমার আঁকতেও সুবিধা হয়। আরে বাবা, এই ছবিটা নিচের দিকে নেমেছিল তো ওই জন্য একটু কষ্ট হতো বুঝতে। নিচ পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? তাহলে এলপিএফ আর ইউপিএফ আমি ছবিতে আঁকছি, আগেও এঁকেছিলাম। চোখ কাটা নাই তো? না, আমি ভাবছি দেখছি কি করে ভেতর থেকে। দিনের আলোয় দেখা যায়, তুমি এখনো দেখতে পাবে। দেখো, তুমি দেখতে পাচ্ছ? লাইটে দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, এই তুমি যখন ছবি আঁকছো এলপিএফ এর ছবি কিভাবে আঁকছো? মিনিমাম দিয়ে, ইনফিমাম দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসবে, সবাই আসবে, জানো সবাই তো শুরু হয়েছে। মেয়েকে আমি ধরে আনবো, তোমরা ধরে আনবে তো? কি জ্বালা। আজকে একটাকে ধরেছি, দেখি আসে। দেখো, মানে কার জন্য ধরেছো? তোমাদের জন্য নাকি পড়ার জন্য? পড়ার জন্য। ওটা ধরে যাবে, তো ধরে নিয়েছে। ও ধরে নিয়েছে, আচ্ছা। দেখো, এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো অ্যাড করলে হবে এলপিএফ। এই এরিয়াগুলো, এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা, এইগুলো অ্যাড করলে হবে এলপিএফ। আর যদি এই রেক্ট্যাঙ্গেলগুলোর এরিয়া অ্যাড করি তাহলে আসবে ইউপিএফ। ঠিক আছে তো? সমস্যা নেই? বাস, চলো এইবার প্রথম অঙ্ক, প্রবলেম নাম্বার 1। চলো, থিওরেম মানে প্রবলেম, প্রবলেম মানে থিওরেম। ঠিক আছে? তুমি চাপ নিচ্ছ কেন? আচ্ছা, এটা হয়ে গেছে, তোলা হয়ে গেছে, এটাকে তুলে নাও, আগে ফটাস করে তুলে নাও। নাও, হ্যাঁ ঠিক আছে, ছবি তুলে নিয়ে বাড়ি গিয়ে তুলে নিয়েছো তো? বাস, ওইটার উপরে করে নিয়েছো। এই তুলেছো, সৌরভ তুলেছো? বাস, আচ্ছা এদিকে দেখো, মুদিখানার খাতা, মুদিখানার মালিক আর মুদিখানার কেরানি কর্মচারী। তোমাকে যদি মুদিখানার খাতা বলে তো ওর স্ট্যাটাস নাম মুদিখানার কেরানি নামই দাও, অসুবিধা কি আছে? চলো এদিকে দেখো, এদিকে দেখো। লেট এফ from AB to R
বি বাউন্ডেড, ফাংশনটা মনে করো বাউন্ডেড, ঠিক আছে? ওকে, লেট কমা m ইকুয়াল টু, আচ্ছা আমাদের যা অঙ্কগুলো সব বাউন্ডেড অঙ্ক হয়ে যাবে? অবশ্যই আনবাউন্ডেড ফাংশনের উপর কিন্তু তোমার ইন্টিগ্রেশন করা যায় না, রিমেইন কেন কেউ পারবে না? রিমেইন ইন্টিগ্রেশন হবে না, রিমেইন ছাড়া কেউ পারবে না? লেবেক হতে পারে, রিমেইন হবে না, আচ্ছা রিমেইন আছে তো রিমেইন হবে না, ঠিক আছে? স্মল এমটা ইনফিনিমাম ধরলাম, ফাংশনটা বাউন্ডেড মানে ইনফিনিমাম সুপ্রিমাম আছে, let P belongs to Pm, then small m into b minus a less equal LPF less equal QPF less equal capital M into b minus। আচ্ছা, এই যে পুরো রেজাল্টটা লিখলাম এর মধ্যে আসল যেটা তুমি মনে রাখবে যার জন্য এই রেজাল্টটা লিখলাম সেটা হচ্ছে LPF less equal to UPF, বাকিগুলো এমনিই হবে। LPF এর ভ্যালুটা UPF এর থেকে সব সময় ছোট বা সমান, আর LPF এর ভ্যালুটা এর থেকে বড়, UPF এর ভ্যালুটা এর থেকে ছোট, এগুলো এমনিই বুঝতে পারো। আসল উদ্দেশ্য হচ্ছে LPF নিচে থাকে, UPF উপরে থাকে, বাস গল্প শেষ। UPF এর ভ্যালুটা উপরে থাকে, LPF টা নিচে থাকে, যেটা ছবিতে আঁকছিলাম আমি তোমাদের প্রথমেই রিম্যানের কনসেপ্টটা বোঝানোর সময় কি বললাম, যে যদি বলো তোমার এমটা নিল কেন? এই ক্যাপিটাল এম স্মল এম, কারণ UPF এর ভ্যালুটা কার থেকে ছোট সেটা বোঝাতে হবে না। UPF এর যে সেটটা সেটাও তো বাউন্ডেড সেট, UPF এর যে সেটটা সেটাও বাউন্ডেড সেট, আবার LPF এর সেটটাও বাউন্ডেড সেট, সেটা বোঝানোর জন্য নেওয়া হয়েছে স্মল এম আর ক্যাপিটাল এম। দেখো UPF টা যত রিফাইন করব তত ছোট হবে, LPF টা যত রিফাইন করব বড় হবে, ঠিক আছে? কিন্তু এই UPF টারও একটা ম্যাক্সিমাম আছে, এটা এর থেকে বড় হতে পারে না, আবার LPF টারও একটা মিনিমাম আছে, এর থেকে ছোট হতে পারে না। এইটা বোঝানোর জন্য এই স্মল এম আর ক্যাপিটাল এম নেওয়া আছে। আচ্ছা তুমি যে আগের যে বার করতে ওই হ্যাঁ, ওই যে উপর নিচে এঁকেছিলাম ওইটা, স্মল এম ইনটু বি মাইনাস, এবার আনবো, তুমি চিন্তা করো না, আমি ছবিটা মুছে দিয়ে ভুল করলাম অ্যাকচুয়ালি, থাকলে ভালো হতো, যাই হোক। হ্যাঁ ওই নিচের আরো করে স্মল এম ইনটু বি মাইনাস আর ক্যাপিটাল এম ইনটু বি মাইনাস, ঠিক আছে? তো বেসিক্যালি যদি আমি নরমালি ছবিটা আঁকি মানে এমনি লাইনের সাহায্যে, তাহলে ক্যাপিটাল এম ইনটু বি মাইনাস এর সবার উপরে থাকবে, তারপরে UPF, তারপরে LPF, তারপরে স্মল এম ইনটু বি মাইনাস। মানে যত আমি রিফাইন করব তত এ সাই করে উপরের দিকে যাবে আর এ তত নিচের দিকে নামবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? চলো অঙ্কটা করে ফেলো দেখি, শুরু করো। এটা তোমার পার্টিশন, হ্যাঁ প্রি পার্টিশন, কিন্তু তুমি বলেছিলে দেখো এই LPF বাড়বে আর UPF কমবে যখন P কে ইনফিনিটি পর্যন্ত টেন্স করো। তো ওইটাই আমি জাস্ট ছবি দিয়ে বোঝালাম, আর কিছু না। ওটা না, এতক্ষণ তো আমরা পার্টিশন সব দেখেছিলাম, ইনফিনিটি পর্যন্ত টেন্স তো করি, বাড়বে চলে আসবে। কোথায় ইনফিনিট? তোমার যে ছবিটা আঁকলাম একটা পয়েন্ট অ্যাড করলেও তো বেড়েছিল, মনে নেই? তো ওটাই তো বলছি, রিফাইন করার সময়। এখানে রিফাইনের গল্প নেই, আমি ছবিতে এমনি এঁকেছি, এখানে রিফাইনের কোনো গল্প নেই, রিফাইনের গল্পটা আসবে এবার, এর পরের কোয়েশ্চেনে আসবে, ঠিক আছে? আমি ছবিতে পুরোটাই এঁকেছি, ট্রেলার দেখাচ্ছি না। A equal to এই দেখো পিটা ধরে নিলাম, তোমাকে বলেছে পি একটা পার্টিশন, তো ধরে নাও পিটা। এই সৌরভ ঠিক আছে তো? ওকে চলো, হ্যাঁ বলো বলো বলো, ঠিক আছে চলো। লেট স্মল এম আর, আচ্ছা তুমি তো জানো ফাংশনটা বাউন্ডেড, একটু আগে কি পড়ালাম, ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালও সে বাউন্ডেড,
তাহলে সাব ইন্টারভ্যালে ইনফিমাম পাবে সুপ্রিমাম পাবে, সেই ইনফিমাম সুপ্রিমাম ধরে নিচ্ছি। হয়েছে? রেডি? তাহলে আমি ইনফিমাম সুপ্রিমাম ধরে নিলাম। জোর করে কেন? এক্সিস্ট তো করে, একটু আগে বললাম না? যেটা এক্সিস্ট করে তাকে ধরে বসিয়ে দিলাম। এর আগেও তো ধরেছিলাম রে বাবা। Therefore, আচ্ছা বলো তো সাব ইন্টারভ্যালে যেটা ইনফিমাম এই xr - xr - 1 এর মধ্যে, xr - 1 থেকে xr এর মধ্যে, আর যেটা সুপ্রিমাম, তো ন্যাচারালি সুপ্রিমাম বড় ইনফিমাম ছোট, ওই জন্য নামটা দেওয়া হয়েছে। এবার বলো তো পুরো ইন্টারভ্যালে যেটা সুপ্রিমাম, পুরো ইন্টারভ্যালে, হোল ইন্টারভ্যাল, ঠিক আছে, আর এটা তো তার মধ্যে একটা ছোট অংশে সুপ্রিমাম, তো দুটোর মধ্যে কোনটা বড়? যেটা পুরো ইন্টারভ্যালে সুপ্রিমাম সেটা বড়, বাস সেটা দেওয়া আছে অলরেডি, ক্যাপিটাল এম, পুরো এম এর মধ্যে সুপ্রিমাম। পুরো ইন্টারভ্যালে সুপ্রিমামটা বড়। আবার বলো তো পুরো ইন্টারভ্যালে যেটা ইনফিমাম আর একটা সাব ইন্টারভ্যালে ইনফিমাম, কোনটা বড়? দুপুরে তো কোনটা বড়? কোনটা বড়? সাব ইন্টারভ্যালে, ঠিকই বলেছো। এটা তাহলে এই যে লাইনটা লিখলাম কোনো গন্ডগোল নেই তাহলে, বাস এটা লিখলে হয়ে যাবে। হ্যাঁ এটা লেখা মানে প্রুফ হয়ে গেছে, ধরে নাও প্রুফ ডান। আর দুটো লাইন করবো, দুটো লাইন ওটা চলে আসবে, জাস্ট দুটো লাইন। আচ্ছা এবার দেখো xr - xr - 1, এই যে নাম্বারটা xr - xr - 1, এটা নন নেগেটিভ, পজিটিভ বা জিরো হতে পারে, কিন্তু পজিটিভই ধরে নাও, ঠিক আছে, সমস্যা নেই, কারণ xr - 1টা বাঁ দিকে, xr টা ডান দিকে। তাহলে আমি পুরো ইনইকুয়ালিটিকে ওই নাম্বারটা দিয়ে গুণ করছি, তোমরা আগে দেখে নেবে। দেখো তো গুণ করলে এটাই আসবে কিনা, ঠিক তো? এবং এটা প্রত্যেকটা আর এর জন্য হচ্ছে, তাহলে প্রত্যেকটা আর এর জন্য হয়েছে। এইবার লাইন টেনে যোগ করে দেবো, তাহলে বাঁ দিকটায় যদি লাইন টেনে যোগ করি তাহলে এমটা বাইরে চলে আসবে, বলছি যতগুলোর জন্য আছে সবকটাকে লাইন টেনে যোগ করে দিচ্ছি, এটা প্রমাণ করার জন্য। সামটা করলে তবে তো এলপিএফ ইউপিএফ তৈরি হবে। এলপিএফ ইউপিএফটা কি ছিল? সামগুলো ছিল, সামগুলো যোগ করে, তাহলে সামগুলো যোগ করে, ঠিক আছে, সামগুলো হ্যালো, ও আচ্ছা এই উপরে করে দাও একটা বেশ। এইবার আমি কি করব, এখানে r এর উপর সামটা নিচ্ছি, মানে r এর ভ্যালু 1 থেকে n, তাহলে লেস ইকুয়ালি থাকবে, চেঞ্জ হবে কি? কেন চেঞ্জ হবে? সাম ছিল তো, মানে প্রত্যেকটা ছিল তো, আমি তো শুধু অ্যাড করেছি।
আচ্ছা এই যে এমটা, এই স্মল এমটা যদি বাইরে চলে আসে, দেখো এই লাইনটা ঠিক আছে, লিখে নাও সবাই এই লাইনটা কনস্ট্যান্ট বলেই তো ধরবে, কারণ M কনস্ট্যান্ট তো মিন আর এর উপর ডিপেন্ড করে। মিন হয়ে যাবে মানে যে কোনো জায়গায়। হয়েছে? লেখা হয়েছে তো? এবার এই স্মল এমটা বাইরে চলে আসছে, এদিকে তাকাও। আবার এই ক্যাপিটাল এমটাও বাইরে চলে আসছে। হলো? এই যে জিনিসটা, এইটা হচ্ছে এলপিএফ, আর এই জিনিসটা হচ্ছে ইউপিএফ। তাহলে তুমি পেয়ে গেলে এলপিএফ লেস ইকুয়াল ইউপিএফ। হলো? আর এইখানটা লেস ইকুয়াল ক্যাপিটাল এম ইনটু এই যে সামটা, এই সামটা কি কি অ্যাকচুয়ালি দেখো না, কি দেখো, এই দেখো, আর এই জায়গায় 1 বসাও, x1 x0 প্লাস 2 বসাও, x2 x1, তাহলে যোগটা করো। আমি এখানে লাস্টে এটা দেখো x0 x। হ্যাঁ, x2 x1, x3 x2, xn xn 1 যোগ করলে কি হবে বলো তো? x0 থাকবে আর xn থাকবে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? xn x0, xn মানে b, x0 মানে a, তাহলে b a। তাহলে এই যে সামটা, this is b a, this is b a, বোঝা গেল সৌরভ? ব্যাস, তাহলে তোমার প্রমাণ শেষ। এটাই প্রমাণ করতে পেরেছিল। দেখো আর কথা এখানে এইটা হচ্ছে কি চেনে আসছিল, এটা হচ্ছে লাইনে এটা খুলে গেছে, ঠিক আছে? ওটাই ধরে দাঁড়িয়ে আছে। ইনোভেটিভ, ঠিক আছে, চলো। আবার একটা লোক এটা তোলা হয়, ঠিক আছে? এটা বুঝতে পারিনি হবে। একটা লোক আর কি করছে তোমার গেটের সামনে দাঁড়িয়ে, ঠিক আছে? মানে হয় না হাত স্ট্রেচ করছে, এবার হাতে ওর আছে ওই একটা কাপড়ের ব্যাগ আছে, মানে কাপড় জামা কাপড় আছে, এরকম করে এটা ধরে আছে, এরকম করছে, এরকম করতে করতে পাঁচ সার্কাসের ওখানে গিয়ে বলে ব্যাগটা ধাক্কা লেগেছে হাতে, না ব্যাগে ধাক্কা লেগেছে, হাত থেকে ছেড়ে চলে গেছে। তারপরে এটাকে দিয়ে এরকম করে দিয়েছে। আর এটা আলাদাই লেভেল। আমি জানলার ধারে বসে আছি, তো আলাদাই লেভেল। ভাই বাজে হতো কিন্তু মজা জেগেছে। মুসলিমগুলো বলতে আচ্ছা এবার শুনে নাও, এই যে তুমি কোয়েশ্চেনটা করলে, এই থিওরেমে কি পড়লে অ্যাকচুয়ালি বলো তো? যে এলপিএফ এর যে সেটটা, তার লোয়ার বাউন্ড হচ্ছে m ইনটু b মাইনাস a। সেটটা বলছি মানে কি, কাকে আমি ভ্যারি করাচ্ছি। আচ্ছা এটা লেখা হয়েছে তো, আমি প্রুফটা মুছছি, ঠিক আছে? হ্যাঁ, তুলে নাও। লেখা হয়েছে? হয়েছে? দেখো এইদিকে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এদিকে দেখো, the sets LPF, আচ্ছা হেডিং এ করে দাও, হেডিং করে দাও লোয়ার এন্ড আপার ইন্টিগ্রাল, লোয়ার এন্ড আপার ইন্টিগ্রালস। চল দেখো, let f from ab to r be bounded, মনে করো ফাংশনটা বাউন্ডেড, ঠিক আছে? then the sets, দুটো সেট নেব, একটা হচ্ছে LPF এর সেটটা যেখানে p টা ভ্যারি করছে, ভ্যারি করছে মানে যে কোনো পার্টিশনের জন্য LPF এর সেট। মানে তুমি যদি একটা পার্টিশন নাও তার জন্য একটা LPF পাবে তো, তো এরকম যা খুশি পার্টিশন নাও প্রত্যেকটা পার্টিশনের জন্য একটা LPF পাবে তো।
তো এলপিএফ কি একটা রিয়েল নাম্বার? সাম, তো সাম একটা রিয়েল নাম্বার হবে। তো এবার যত রকম সাম তৈরি হয় প্রত্যেকটা নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, প্রত্যেকটা পার্টিশনের জন্য একটা এলপিএফ পাচ্ছ, তাহলে যত এরকম এলপিএফ পাবে তার সেটটা তৈরি করছে। এখন তোমার ওই ডিফাইন করলে তো আবার রিফাইনমেন্ট আসছে কোথা থেকে? আরবিট্রারি পার্টিশন না, রিফাইনমেন্টের কোনো সমস্ত পার্টিশন, যত পার্টিশন তৈরি করা যায় তাদের সবাইকে নিয়ে আমি প্রত্যেকটার জন্য এলপিএফ পাচ্ছি, সেই এলপিএফ গুলো সেট তৈরি করছি, সমস্ত এলপিএফ এর সেট। বুঝতে পেরেছো? একইভাবে সমস্ত ইউপিএফ এর সেট। তাহলে দুটো সেট নিয়েছি, দেখো খেয়াল করে দেখো এই দুটো সেটই কিন্তু অ্যাকচুয়ালি বাউন্ডেড সেট। লোয়ার বাউন্ড স্মল m ইনটু b মাইনাস a, আপার বাউন্ড ক্যাপিটাল M ইনটু b মাইনাস a। এটা এখানে প্রমাণ করেছো যে এলপিএফ ও এই দুটোর মধ্যে আছে, ইউপিএফ ও এই দুটোর মধ্যেই আছে, তাহলে বাউন্ডেড সেটস। তাহলে these are bounded subsets of R, set of real numbers এর bounded subset। তাহলে যে কোনো বাউন্ডেড সাবসেট আর একটা নন এমটি। কেন নন এমটি? কারণ ফাংশনটা এক্সিস্ট করে। তাহলে আর নন এমটি বাউন্ডেড সাবসেট, নন এমটি। আচ্ছা, প্রথম যে সেটটা আছে তার নিচে লিস্ট আপার বাউন্ডারি থাকে? হ্যাঁ, না, লিস্ট হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডারি। প্রথম যে সেটটা মানে তুমি এলপিএফ এর সেটের কথা বলছো, এলপিএফ এর সেটের আমি লিস্ট আপার বাউন্ডারি নেব না, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডারি তো শুরু থাকে। কেন? দুটোই থাকবে অ্যাকচুয়ালি, কারণ বাউন্ডেড বিলো বাউন্ডেড অ্যাবভ, তো দুটোই থাকবে, কিন্তু আমি নেব এটা নেব লিস্ট আপার বাউন্ডারি আর এটা নেব গ্রেটেস্ট লোয়ার বাউন্ডারি, কিন্তু থাকবে দুটোই, দুজনেরই দুটোই থাকবে, কারণ বাউন্ডেড বিলো আছে বাউন্ডেড অ্যাবভ আছে না। ঠিক আছে? তাহলে নন এমটি বাউন্ডেড সাবসেটস অফ R we define the lower and upper integrals respectively as, তাহলে প্রথমে আমি লোয়ার ইন্টিগ্রালটা লিখছি। লোয়ার ইন্টিগ্রালের সিম্বলটা ভালো করে খেয়াল করবে, এই ইন্টিগ্রেশন সাইন দিলাম, এই লোয়ার সাইন দিলাম, ঠিক আছে? এই আমি a লিখলাম, এই b লিখলাম, লোয়ার ইন্টিগ্রাল। ঠিক আছে? বা অনেকে কি করে, অনেকে এই a লিখে তার নিচে মাইনাস দেয়। দু রকমই দিতে পারো, a এর মাথায় মাইনাস দিতে পারো, নিচে মাইনাস দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ভুল হয়ে যায় অনেকের, তারা এই মাইনাস a দিয়ে দেয়, তখন কিন্তু সিম্বলটা ঠিক হলো না। হয় নিচে দেবে আর না হয় মাথায় দেবে, যে কোনো এক জায়গায় এরকমও দিতে পারো। এটাও একটা সিম্বল, এটাও ঠিক আছে। ঠিক আছে? তোমার যেটা খুশি, কিন্তু মাইনাস a যেন না বোঝায়, মিনিটটাই চেঞ্জ হয়ে যাবে, a নেগেটিভ হয়ে যাবে, ওই জন্য দিতে পারো। ঠিক আছে? আর এই f লিখলাম, dx লিখবো না, fx dx লিখবো না, শুধু f, কারণ x এর উপর ডিপেন্ড করে না। ডেফিনিট ইন্টিগ্রাল তুমি যখন পড়েছো তখন কি পড়েছো, যে ইন্টিগ্রেশন a থেকে b fx dx যা, ইন্টিগ্রেশন a থেকে b fy dy ও তাই। সেই জন্য x আছে না y আছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে শুধু f এর উপরে আর a b এর উপরে। তো এই জন্য যেগুলোর উপরে ডিপেন্ড করে না, যেগুলো ম্যাটার করে না, সেগুলোকে লেখা হয় না। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলে লোয়ার ইন্টিগ্রাল। এটাকে কি বলে? লোয়ার ইন্টিগ্রাল। আর লোয়ার ইন্টিগ্রাল কিভাবে ডিফাইন করা হয়? সুপ্রিমাম, এই যে সেটটা, এই সেটের সুপ্রিমাম কোন সেটটা বুঝতে পারছো? এই সেটটা। n10 নিয়ে করতে হবে, অঙ্ক আছে। হ্যাঁ, তুমি তো বললে n10 টু ইনফিনিটি ছিল না আমাদের, হ্যাঁ ছিল তো, ওইটা দিয়ে করতে হবে। ফরওয়াল কি গ্রেটার দ্যান কি ওই সব দিয়ে হবে তো, কাইন্ড অফ। ঠিক আছে?
এটাকে এইভাবেও লেখা হয়, পুরো এইটা না লিখে সুপ্রিমাম এলপিএফ পি বিলংস টু পিএবি, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে? এন্ড আপার ইন্টিগ্রাল লিখছি, এ থেকে বি, বি এর মাথায় দিয়ে দিলাম এফ is defined by infimum UPF P belongs to PAB. बस बस चलो হ্যাঁ, আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল পর্যন্ত বলে রাখলাম। ঠিক আছে? এই আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল যদি সমান হয়ে যায় না, মানে কি, মানে হচ্ছে এলপিএফ এর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি রিফাইন করলে কি হয় বলেছি, এলপিএফ কি হয়, বাড়ে আর ইউপিএফ কমে। তাহলে এলপিএফ এর যে সুপ্রিমাম, এদিকে দেখো, যখন রিফাইন করি আমরা কি হয়, এলপিএফ বাড়ে ইউপিএফ কমে। তাহলে এলপিএফ এর যে সুপ্রিমাম তাকে আমরা বলছি কি, লোয়ার ইন্টিগ্রাল। মানে এটা বাড়তে 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 ম্যাক্সিমাম যতদূর যাবে তাকে বলছি লোয়ার ইন্টিগ্রাল। আর এল ইউপিএফ এর যে ইনফিমাম তাকে বলছি আমরা আপার ইন্টিগ্রাল। তার মানে এটা কমতে 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 মিনিমাম যতদূর আসবে তাকে আমরা বলছি আপার ইন্টিগ্রাল। দুটো যদি একই জায়গায় চলে আসে তখন আমরা বলি যে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল মানে ইন্টিগ্রেবল, সোজা কথা, মানে ইন্টিগ্রেশন করা যাবে। বোঝার চেষ্টা করো ভালো করে। এদিকে দেখো, এলপিএফ এর সুপ্রিমাম নিয়েছি, নিয়ে যেটা পাচ্ছি তাকে বলছি আমরা লোয়ার ইন্টিগ্রাল। তাহলে লোয়ার ইন্টিগ্রালটা এই উঠতে 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 লোয়ার ইন্টিগ্রালটা আসবে, আর ইউপিএফটা নামতে 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 আপার ইন্টিগ্রাল আসবে। কেন বলছি, আমরা বলেছি যে রিফাইন করলে লোয়ার সাম বাড়ে, আপার সাম কমে। তাহলে যত রিফাইন করব এটা সুপ্রিমামের দিকে যাবে, এটা ইনফিমামের দিকে আসবে। দুটো যদি একই জায়গায় চলে আসে, যদি মিশে যায়, তখন ফাংশনটাকে রিমেন ইন্টিগ্রেবল বলা হয়। আর যদি না মেশে তাহলে নট ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেশনের ভ্যালু বার করব, আবার কি হবে, ইন্টিগ্রেবল হয়ে গেল তো, এবার ইন্টিগ্রেশন করা যাবে। আর যদি ইন্টিগ্রেবল না হয় তখন ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে লাস্ট একটা জিনিস লিখে নাও। আচ্ছা, এটাকে লিখে নাও, চলো এটা লিখে নাও, লিখে নিয়ে একটা লাস্ট লিখে ছেড়ে দাও। হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এই সৌরভ তোলা হয়ে গেছে, সৌরভ তোলা হয়েছে, হয়েছে তো, বেশ, চলো তুলে নাও, তুলে নাও, হয়েছে। এই নিচেরটা মুছছি আমি, হ্যাঁ এইদিকে দেখো, তুমি কি বলেছো, যে কোনো পার্টিশনের জন্য তুমি যাই পার্টিশন নাও না কেন, এলপিএফটা সবসময় এই এলপিএফ এবং ইউপিএফ এর মধ্যে থাকে, বলেছো তো। We have for all P belongs to PAB, small m into b minus a less equal to LPF less equal to UPF less equal to capital M into b minus a। এইবার তুমি ইনফিমাম নিয়ে নাও, সুপ্রিমাম নিয়ে নাও। এলপিএফ এর উপর নেবে সুপ্রিমাম, এলপিএফ এর উপর নেবে সুপ্রিমাম। এলপিএফ এর সুপ্রিমাম নিলে পাওয়া যায় লোয়ার ইন্টিগ্রেশন, ইউপিএফ এর ইনফিমাম নিচ্ছ, এলপিএফ এর সুপ্রিমাম, ইউপিএফ এর ইনফিমাম। ঠিক আছে? এইটাও প্রমাণ করতে দেয় পরীক্ষায়, থিওরি বলছিলে না, এইটাও থিওরি, এইটাও থিওরি, যেগুলো বক্স করছি। হ্যাঁ বলো। এর যখন সুপ্রিমাম নেব তখন ইনফিমাম, এই যখন সুপ্রিমাম সবাই সুপ্রিমাম না, কথাটা ভালো করে বুঝো। এলপিএফটা সব সময় m * b - a থেকে ইউপিএফ এর মধ্যে থাকে।
এবার যখন তুমি এলপিএফ এর সুপ্রিমামটা নিচ্ছ সেটা তো সব সময় ইউপিএফ এর থেকে ছোট বা সমান, তাহলে সুপ্রিমামটাও ইউপিএফ এর থেকে ছোট বা সমান। আবার তুমি যখন ইউপিএফ এর ইনফিমাম নিচ্ছ সেই ইউপিএফ এর ইনফিমামটা কিন্তু এর থেকে বড় বা সমান, তাহলে যখন তুমি ইউপিএফ এর ইনফিমামটা নিয়ে নিচ্ছ এইটা হচ্ছে এটা সবসময় এর থেকে বড় বা সমান। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ প্রমাণ, এটাই তো প্রমাণটা। এটাকে কিভাবে প্রমাণ করতে হবে? আচ্ছা প্রমাণটা বলে দেবো হালকা করে, চলো। আচ্ছা প্রমাণটা আমরা আবার আলাদা করে করব, এখানে দরকার নেই, আলাদা করে করব, ঠিক আছে, চাপ নেই। আচ্ছা চলো। F is said to be Riemann integrable. That is, আচ্ছা if কখন রিমান ইন্টিগ্রেবল করব? যদি if lower integral equals to upper integral, ঠিক আছে? ব্যাস এই পর্যন্ত আজকে থাকলো। নেক্সট ক্লাসে আমরা রিমান ইন্টিগ্রেশনের অঙ্ক শুরু করব, মানে কোন ফাংশন রিমান ইন্টিগ্রেবল, তার রিমান ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি সেটা বার করব। আর and we denote the common value মানে এই দুটো যে ভ্যালু, এই ভ্যালুটাই কমন ভ্যালু, as integration a থেকে bf called the Riemann integral of f. চলো ঠিক আছে, ব্যাস। তার মানে এই যে দুটো ভ্যালু সমান হয়েছে এই ভ্যালুটাকে আমরা বলি এই সিম্বল দিয়ে ইন্টিগ্রেশন a থেকে bf, এবং এটাকে বলি আমরা রিমান ইন্টিগ্রাল অফ f, f এর রিমান ইন্টিগ্রাল। বুঝে গেছে? পরিষ্কার হয়েছে? ব্যাস চলো আজকের জন্য যথেষ্ট। পরের ক্লাসে আমরা রিমান ইন্টিগ্রেশন করব এবং এই ভ্যালুটাকে বার করব, আমাদের কাজ হবে এই ভ্যালুটাকে বার করা। কসি যখন লিখতো সে তো এইভাবেই লিখতো না, ওটা dx দিয়ে লিখতো। কসির লেখাটা দেখো তখন ইন্টিগ্রেশনের সিম্বলই তৈরি হয়, তখন ইন্টিগ্রেশনের সিম্বলই তৈরি হয়। এই ইন্টিগ্রেশনের সিম্বলটা তো অ্যাকচুয়ালি সাম থেকে এসেছে। তো এই যে ডারবক্স সাম করছো, রিমান সাম করবে, তার থেকে সিম্বলটা এসেছে। কসি হলো তখন ওই এরিয়াগুলোর সামনে কি ইন্টিগ্রেশনটা নিয়ে, হ্যাঁ বলতে পারো, কিন্তু তখন সিম্বল ছিল না, ঠিক আছে? কসির সময় সিম্বল ছিল না। তখন কি সব আলাদা আলাদা করে এরিয়া বের করে যোগ করতে হবে? হ্যাঁ আবার কি, তখন কি করে করবে? খাদ্য হিসাব তখন তো উপায় মানে রিমান ইন্টিগ্রেশন মেথডটাই ছিল না, ইন্টিগ্রেশনই ছিল না তখন। তখন এমনি এরিয়া অ্যাড করে করে অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রেশন বলা হতো, ঠিক আছে? স্ট্রাইকগুলোকে কেটে কেটে, আরে তখন জিওমেট্রিক্যালি সব করা হতো, তখন তো এসব ছিল না। ক্যালকুলাস তো নতুন সাবজেক্ট, ক্যালকুলাস তখন ছিল না। এই ডেরিভেটিভ তো নতুন, একদম নতুন সাবজেক্ট। ম্যাথসের সবচেয়ে নতুন সাবজেক্ট হচ্ছে ক্যালকুলাস, আর তারপরে এসছে প্রবাবিলিটি। হ্যাঁ সেটা বাচ্চা কইছি, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই, আবার পরের ক্লাসে কথা হচ্ছে, ঠিক আছে?